আপনি আজকাল অনেক বেশি আমায় নজরে রাখছেন অতিথি। আমার এখন কি ভাবা উচিত? আপনি প্রেমে পড়েছেন নাকি ভালোবেসে ফেলেছেন? দুটোর মাঝে পার্থক্য আছে কি? অবশ্যই। প্রেমে যখন তখন পড়া যায়, যে কোনো বয়সে পড়া যায়। আপনি আপনার 60 বছর বয়সেও নির্দ্বিধায় প্রেমে পড়ে যেতে পারবেন। কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা আলাদা। ভালোবাসাটা হুট করে হয় না। কখনো প্রেমে পড়লেও ভালোবাসা হয়ে ওঠে না। বাড়ি থেকে পালিয়েছেন? আপনাকে দেখে মনে হচ্ছে যখন তখন জ্ঞান হারাবেন। আমি কি সাহায্য করতে পারি? আমি পাশে দাঁড়ানো ছেলেটাকে ভালোভাবে লক্ষ্য করলাম। মাথায় ঝাঁকড়া চুল, চুলের আড়ালে চশমা পরিহিত, একজোড়া তীক্ষ্ণ চোখ। মোটা চশমার উপর থেকেও তার তীক্ষ্ণতা স্পষ্ট। দেখে ভদ্র পরিবারের ছেলে বলে মনে হচ্ছে, কিন্তু আমার সন্দিহান মন তাকে প্রশ্রয় দিতে চাইল না। তাই বললাম, আমি ঠিক আছি, ধন্যবাদ। ছেলেটা আমার কথা বুঝলো কিনা কি জানি, সে আশেপাশে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আপনার সাথে কেউ নেই? আপনার প্রেমিক বা বয়ফ্রেন্ড যেটাই বলুন, তিনি কোথায়? আমি বেশ বিরক্ত হলাম তার কথায়। আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, তার দিয়ে তার কি? আশ্চর্য। আমি বেশ জোরালো গলায় বললাম, আমার প্রেমিক নেই। আপনার ফেলে পালিয়ে গেছে নাকি কখনোই ছিল না? এবার আমি রোষাত্মক দৃষ্টিতে তার দিকে চাইলাম, চিবিয়ে চিবিয়ে বললাম, আগে কখনো ছিলই না। কেন? না থাকায় অন্যায় হয়েছে? ছেলেটা প্রথম হাসলো, নীরবে গা দুলিয়ে হাসলো। হাসির সাথে তার ঝাঁকড়া চুলগুলো তুলে উঠলো। ভীষণ স্নিগ্ধ এই দৃশ্যটা। কিন্তু এই মুহূর্তে তার স্নিগ্ধতা না আমার অসহ্য ঠেকলো। আমিও অন্যদিকে চেয়ে বসলাম। আমার থেকে বেশ দূরত্ব রেখে সে স্টেশনে বেঞ্চে বসলো। ব্যাগ থেকে পানির বোতল বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, একটু পানি খেয়ে নিন, আপনার ভালো লাগবে। ছেলেটা যে কথা পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বুঝলাম আমি। আমি নিলাম না তার দেয়া বোতল। এভাবে অচেনা কারো দেয়া কিছু খেয়ে নিজের সর্বস্ব হারাতে চাই না আমি। আজকাল কত গ্যাং বেরিয়েছে যারা ছলে বলে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নেয়। যদিও আমার কাছে তেমন কিছু নেই, কেবল পার্সে 1000 খানেক টাকা আর মোবাইল ছাড়া আর কিছুই নেই। তবু সেই রিস্ক আমি নিতে চাইলাম না। দেখলাম ছেলেটা উঠে স্টেশনের চায়ের দোকানে গেল। 1 কাপ চা খেলো সময় নিয়ে। তার চা খাওয়ার ধরনটাও বেশ সুন্দর। প্রতি চুমুকের পর সে চোখ বুজে তাও উপভোগ করে। বিল পে করার সময় 1 বোতল পানি কিনে ফিরে আসলো সে। আমার সামনে এসে দাঁড়িয়ে ভারী গলায় বলল, এটা দোকান থেকে এনেছি, দেখেছেন নিশ্চয়। আমি মোটেও কোনো অজ্ঞান দলের সদস্য নই। আপনার সিক লাগছে তাই সাহায্য করতে চাইছি। যতদূর জানি আমার পাশের সিটটা আপনার। গাড়ি চলতে শুরু করার পর অসুস্থ হয়ে পড়লে আমার যাত্রাপথটা আপনার সেবা করতে করতে কেটে যাবে। সেটা চাচ্ছি না বলে এখন আগ বাড়িয়ে সাহায্য করলাম। বোতলটা আমার পাশে রেখে চলে যেতে নিয়ে আবারও দাঁড়িয়ে পড়লো সে। পেছন ফিরে বলল, পানিটা খেয়ে নিবেন, আমায় ধন্যবাদ দিতে হবে না। অসুস্থ মেয়ে লোকের ধন্যবাদ আমি পছন্দ করি না। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম। অনুভব করলাম আমার শরীরে হুড়হুড় করে জ্বর বাড়ছে। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। সকালে না খেয়ে বেরিয়ে পড়েছি। বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে আমার খোঁজ পড়ে গেছে। তালুকদার বাড়ির মেয়ে বিয়ে থেকে পালিয়েছে, এই সংবাদ যখন মহল্লায় ছড়িয়ে পড়বে তখন কেমন রিয়েক্ট করবে বাবা, এটা ভেবে চিন্তাগ্রস্ত হলাম আমি। বিয়ে শাদী নিয়ে আগ্রহ আমার কোনো কালেই ছিল না। একাকী জীবনের ঝামেলা ঝঞ্ঝাটের শেষ নেই, সেখানে বিয়ে করে আরো ঝামেলা বহন করার মতো সাধ্য তো আমার নেই। আমাদের বাড়িতে পুরনো এক নিয়ম আছে। আমাদের বিশাল জনসংখ্যার বাড়িটিতে কখনো আয়োজন করে বিয়ে হয় না। 2 মাস বসে পাত্র দেখা, তারপর পছন্দ হলে বিয়ে। এই নিয়মের বাইরে ছিলেন আমার দাদু। তার মতে এই অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট না করে জীবন জীবনের মতো চলুক। কখনো চোখের সুপাত্র বা পাত্রী পেলে টুক করে বিয়ে দেওয়া যাবে। দাদু বেঁচে নেই, তিনি গত হয়েছেন বছর 6 হয়েছে। তবে তার রেখে যাওয়ার রীতি এখনো চলছে। আমার বিয়েটা বাবা হঠাৎ করে 3 দিন আগে ঠিক করেছেন। পাত্র সম্পর্কে তার এক বন্ধুর ছেলে, অতীব গুণ সম্পন্ন। পাত্রকে দেখতেই তার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়ে গেল। এমন যোগ্য পাত্র হাতছাড়া করার কথা তিনি একবারও ভাবতে পারলেন না। বাড়িতে এসে সবাইকে ডেকে জানালেন আমার বিয়ের কথা। আমি তো রীতিমতো বাবার কথার উপর কথা বলার নিষেধাজ্ঞা থাকায় কিছু বলতেও পারলাম না। সেদিনই ঠিক করে নিয়েছি পালাবো আমি। আমার এই প্ল্যানে সাহায্য করলেন আমার একমাত্র মামা। তবে তিনিও এখন গা ঢাকা দিয়েছেন। মাস 2-এর মাঝে তার কোনো খোঁজ পাওয়া যাবে না। হয়তো পাহাড় কিংবা সমুদ্রে ঘুরে বেড়াবে সে। বাড়িতে আমাকে খুঁজে না পেলেই সন্দেহের তীর মামার দিকে ছুটবে। বাবা হয়তো মামার সেই 10 বছর আগের ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে এলাকায় লাগিয়ে দেবেন। এগুলো সামান্য পরিমাণ প্রাইজ মানির কথাও উল্লেখ থাকবে তাতে।
বাবা এটা জেনে বুঝেই করেন। টাকার লোভ সব থেকে বড় লোভ। কেউ না কেউ টাকার লোভে ঠিক তাকে বাড়ির মানুষ রূপী গাধাটাকে খুঁজে বের করবে বলে বিশ্বাস তার। এবার আসি আমার কথায়। আমি আদ্রিতা আঞ্জুম, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমি মূলত ঈদের ছুটিতেই বাড়ি এসেছি। রাজশাহীতে থেকে পড়াশোনা করি আমি। বাবা মায়ের তৃতীয় সন্তান। আমার থেকে বড় দুজন ভাই আছে, বড় ভাই আদিব আর মেজ ভাইয়া আকিব। বড় ভাই বিবাহিত। মেজ ভাইয়া বিয়ে থেকে পালাতে বিদেশে আশ্রয় নিয়েছেন। মেজ ভাইয়ার পর আমিও একমাত্র সাহসী ব্যক্তি যিনি বিয়ে থেকে পালিয়েছি। পালিয়ে মামার সাথে ছোটখাটো ট্যুরে যেতে চাইলেও সে চিন্তা আপাতত বাদ দিয়েছি আমি। আমার উদ্দেশ্য এখন রাজশাহী। হোস্টেলে ওঠার চিন্তা আপাতত করছি না আমি। আমাকে খোঁজার জন্য বাবা সর্বপ্রথম আমার হোস্টেলে হানা দিবেন, সে কথা আমার জানা আছে। বর্তমানে আমার যাওয়ার জন্য সেফ জায়গা হচ্ছে রিক্তা আন্টির বাসা। বাবা কখনোই সেখানে আমায় খুঁজতে যাবেন না। এর পেছনে বিশাল এক রহস্য রয়েছে। রিক্তা আন্টির সাথে কোনো এক কালে বাবার প্রণয়ের সম্পর্ক ছিল, তবে সাহসের অভাবে বাবা দাদুকে তার সেই পছন্দের কথা জানাতেই পারলেন না। বাবার বিয়ে হয়ে গেল আমার মায়ের সাথে। রিক্তা আন্টি সে কথা জানতে পেরে সোজা আমার দাদুর সাথে দেখা করলেন। দাদুর সামনেই বাবার গালে কষে থাপ্পড় মেরেছিলেন। এর এক সপ্তাহখানেক বাদেই নাকি রিক্তা আন্টিরও বিয়ে হয়ে যায়। এই সবটা আমি মায়ের কাছ থেকে শুনেছি। কিন্তু কোনো এক কারণে আন্টি আমায় ভীষণ পছন্দ করেন। এখন ভাবছেন আমার সাথে রিক্তা আন্টির পরিচয় হলো কিভাবে, তাই তো? আসলে রিক্তা আন্টি আমার বাবার চাচাতো বোন, সেই সূত্রেই আমাদের পরিচয়। আমি এখন আন্টির বাসাতেই যাচ্ছি। আন্টির বাসার ঠিকানা মামা ম্যানেজ করে দিয়েছে আমায়। আন্টি আমায় দেখে কেমন রিয়াকশন দিবে তা ঠিক জানা নেই আমার। এটাও জানা নেই তার বাড়িতে থাকার পারমিশন পাবো কি না। তবে আমি আশাবাদী, এক সপ্তাহ তার বাড়িতে থাকতে পারলেই বাকিটা ম্যানেজ করে নিতে পারবো। বাস এসে পড়েছে। ঝাঁকড়া চুলওয়ালাকে কোথাও দেখতে পেলাম না। আশেপাশে উকি দিয়ে তাকে খোঁজার চেষ্টা করলাম। দেখলাম কিছুটা দূরে দাঁড়িয়ে স্মোক করছেন তিনি। নাক কুচকে নিলাম। দেখতে ভদ্র হলেও স্বভাব মোটেও ভদ্র না দেখছি আমি। দুর্বল শরীরে উঠে দাঁড়ালাম আমি। পাশ থেকে জামা কাপড়ের ব্যাগটা তুলে সোজা বাসে উঠে পড়লাম। আমার সিট নাম্বার 16। জানালার পাশের সিটটা 15 নাম্বার। এটা নিশ্চয়ই ঝাঁকড়া চুলওয়ালার। আমি জানালার পাশেই বসলাম। যতটুকু মনে হচ্ছে এই সিট নিয়ে তিনি খুব একটা ঝামেলা করবেন না। তিনি উঠলেন সবার শেষে, বিনা বাক্যে এসে পাশের সিটে বসলেন। সিট বদলানোর ব্যাপারে কোনো কথাও বললেন না। আমার একটু অস্বস্তি হলো। যতই হোক, তার সিট এভাবে দখল করার জন্য একটা সরি অন্তত বলা উচিত। বাস ততক্ষণ ছেড়ে দিয়েছে। আমি বেশ সময় নিয়ে বললাম, আপনি কি সিটের জন্য রাগ করেছেন? আসলে আমি জানালার বাইরে না তাকিয়ে বাস জার্নি করতে পারি না। মাথা ঝিমঝিম ধরে যায়, বমি হয়। আপনাকে অসুবিধায় ফেলতে চাই না আমি, এই জন্যই আপনার পারমিশন ছাড়া এখানে বসেছি। কোনো উত্তর এলো না। এবার আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছেন তিনি। কানে হেডফোন। ঘুমিয়ে পড়েছে নাকি? মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। কতগুলো কথা অযথাই ব্যয় করলাম আমি। তার প্রতি হওয়া সামান্য অপরাধ বোধটাও মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ঠিক করলাম একে আর সরি বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু তখনই তিনি বললেন, আপনি খুব অধৈর্য নারী। নারীদের ধৈর্য হবে আকাশ সমান, কিন্তু আপনার ভেতর ছিটে ফোটাও নাই, এটা দুঃখজনক। অতীব সত্যি এই এক কথাখানার জবাব আমি দিতে পারলাম না। বাসের জানালা থেকে বাইরে তাকিয়ে রইলাম নিশ্চুপ ভাবে। তিনিও আমাকে আর ঘাটালেন না। একইভাবে চোখ বন্ধ করে বসে রইলেন। আমার ফোনে কল এলো। মামা কল করেছে। কল ধরতেই মামার হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর কানে এলো, কিরে বাচ্চা, কদ্দূর? আমি ঠোঁট উল্টে জবাব দিলাম, মাত্র 20 মিনিট হলো গাড়ি ছেড়েছে, এখনো বেশ দেরি। তুমি কোথায় আছো? আমার কথা বাদ দে, তোর বাপ কি করেছে জানিস? আমার নামে মামলা করেছে। ভাবতে পারছিস কোন লেভেলের মির্জাফর তোর বাপ? ছোট থেকে কোলে পিঠে করে তোকে মানুষ করলাম আমি, আর তার প্রতিদান এই দিল। আমি অবাক হলাম না। বাবার পক্ষে এটা করা অসম্ভব ব্যাপার নয়। মামাকে সে আগেই বলে রেখেছিল, মামা যদি আর কোনো ঝামেলা বয়ে আনে তার ঘাড়ে, তাহলে সে মামাকে হাজতে পাঠাবে। আমি ছোট করে শ্বাস ফেলে বললাম, তুমি জানলে কিভাবে এত সব? তোর পালানোর পেছনে আমার কোনো হাত নেই, এটা প্রমাণ করতে আমি নিজে তোর বাপকে কল করেছিলাম। তোর নতুন সিমের নাম্বারটাও তাকে দিয়েছি। তুই রাজশাহীতে যাচ্ছিস এ কথাও সে জানে। মুখ ফসকে বাসের নাম্বারটাও বলে দিয়েছি। কেবল কার বাড়িতে যাচ্ছিস সে কথা বলিনি, কিন্তু বেটা তার আগে আমার বিরুদ্ধে মামলা করে ফেলেছে। আমার এত কষ্ট সব জলে। আমি আতকে উঠলাম। চাপার রাগে ছলকে উঠলো মস্তিষ্ক। মামাকে বললাম, কি করেছো তুমি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছি। তোর বাপের মতো খাটো মস্তিষ্ক না আমার।
কথা হচ্ছে তোর বাপ যখন তখন পুলিশ নিয়ে তোর বাস আটকাবে। তোর উচিত এখনই বাস থামিয়ে নেমে যাওয়া, ডিরেক্ট রাজশাহী না যেয়ে ভেঙে ভেঙে যাওয়া। তোর বাপের পক্ষে ওভাবে তোকে খুঁজে বের করা সম্ভব হবে না। খাটো মাথায় অত বুদ্ধি নেই তার। আমি উদ্ভ্রান্তের মতো বাসের জানালা থেকে উকি দিলাম। পেছন থেকে কেউ আমায় টেনে সিটে বসিয়ে দিল। তাকিয়ে দেখলাম ঝাঁকড়া চুলের অধিকারী মানুষটা কপাল কুঁচকে বিরক্ত চোখে তাকিয়ে আছে। বেশ বিরক্ত গলায় বলল, মরতে চাচ্ছেন? অন্য কোনো ওয়ে তো মরুন। এভাবে মরলে আজ আর আমার বাড়ি ফেরা হবে না। বুঝতেই পারছেন পুলিশের একটা ব্যাপার আছে, কিন্তু আমার বাড়ি ফেরাটা খুব জরুরি। ফোনের ওপাশ থেকে মামা বললেন। তোর পাশে কে? আমি জবাব দিলাম, একটা খারজ লোক, তার প্রতি কথায় জ্ঞান ঝরে পড়ে। মামা ওপাশ থেকে হু হা করে হাসলেন। হাসতে হাসতে বললেন, তোকে শেষবারের মতো একটা উপকার করি বাচ্চা, তুই ওই লোকের সাথেই পালিয়ে যা, নয়তো ওই লোককে নিয়ে পালিয়ে যা। না যেতে চাইলে হুমকি দে। তুই তোর বাপের মেয়ে হয়ে এটুকু তো করতে পারবি। হুমকি দেওয়ার ব্যাপারটা তোদের রক্তের সাথে মিশে আছে। আমি মামার মস্করা শোনার মুডে নেই এই মুহূর্তে, তাই রেগে বললাম, মস্করা রাখো তো, ভালো বুদ্ধি থাকলে দাও, বিপদে তো ফেলেছই, এখন বের হওয়ার একটা উপায় দাও অন্তত। আমি মোটেই মস্করা করছি না আদ্রি। ভেবে দেখ, তোর একার পক্ষে ভেঙে ভেঙে রাজশাহী যাওয়া কিছুতেই সম্ভব নয়। যতই হোক তুই সাহসী। যেতে রাত হবে, রাতের বেলা একা একটা মেয়ে জার্নি করা মোটেও সহজ কোনো লক্ষণ না। লোকটার কাছে সাহায্য চা। দেখতে সুন্দর হলে প্রেমেও পড়তে পারিস, কোনো বাধা নেই। মামার পুরোপুরি কথা না মানতে চাইলেও বুঝলাম এটা সত্যি আমার জন্য রাতে একা জার্নি করাটা সুবিধার হবে না। কিন্তু পাশের মানুষটা কি আদৌ হেল্প করবে? এই মুহূর্তে বাস থেকে নেমে না গেলে বাবার হাতে ধরা খাওয়ার সম্ভাবনা প্রায় 70 ভাগ। বাকি 30 ভাগ সম্ভাবনা রয়েছে পুলিশের হাতে থানায় যাওয়ার। বাবা হয়তো আমার নামেও ইতিমধ্যে মামলা ঠুকে দিয়েছেন, মানহানির মামলা। আমি তপ্ত শ্বাস ফেলে পাশের মানুষটার দিকে তাকালাম। তিনি বুকে হাত বেঁধে সিটে চোখ বন্ধ করে এলিয়ে রেখেছেন। সূর্যের নরম আলো এসে তার মুখে পড়ছে, তাতে বিন্দু মাত্র বিরক্তি নেই তার চোখে মুখে। আমি পাহাড় সমান সংকোচ নিয়ে তাকে ডাকলাম, এই যে শুনছেন? তিনি শুনলেন না। আমি একটু আড়ষ্ট হয়ে বসলাম, আঙুল দিয়ে তার হাতে মৃদু টোকা দিলাম, মুখে বললাম, এই যে একটু দরকার। তিনি ধীরে সুস্থে চোখ মেলে তাকালেন, আমার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বললেন, বলে ফেলুন, শুনছি। কেমন কাট জবাব। আমি খানিক দ্বিধায় পড়লাম। অপরিচিত মানুষটাকে এত করে ভরসা করা কি উচিত হবে? কিন্তু সামনে আসন্ন বিপদের কথা চিন্তা হতে দ্বিতীয়বার না ভেবে বলে ফেললাম, আমায় পালাতে হেল্প করুন প্লিজ। যখন তখন আমার বাবা পুলিশ সহিত এসে বাস থামিয়ে নিবে। তিনি ভ্রু কুঁচকে বললেন, আমি কি করতে পারি? সাহায্য, আমার সাথে চলুন। কিছু মুহূর্ত পূর্বে আপনি আমার দেয়া পানি খেতেও ভয় পাচ্ছিলেন, যতদূর মনে পড়ে। হঠাৎ এই মন পরিবর্তনের কারণ? আমি কিন্তু খারাপ হতেই পারি। আমি জবাব দিতে পারলাম না। আমি তো কেবল তাকে এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছি না। কেবল সাহায্য চাওয়ার মতো মানুষ আশেপাশে নেই, তাই বাধ্য হয়ে তার সাহায্য নিচ্ছি। এই কথা তাকে বলা যাবে না তো। ততক্ষণে সে সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে। বাসের হেল্পারকে ডেকে বললেন, মামা, বাস সাইড করো, এমার্জেন্সি, আমাদের এখনই নামতে হবে। পরক্ষণে আমার দিকে তাকিয়ে বলল, বসে আছেন কেন? চলে আসুন। সুন্দরী মেয়েদের আবদার প্রত্যাখ্যান করতে পারি না আমি। বাস সাইড করা হলো। হেল্পার লোকটা অল্প বয়সী। সে এগিয়ে এসে বলল, কেউ মারা গেছে ভাই? আমি তাকালাম আমার প্রতিবেশী সিটের ঝাঁকড়া চুলওয়ালার দিকে। সে বেশ স্বাভাবিকভাবেই বললেন, তার থেকেও ভয়ঙ্কর কিছু। ধন্যবাদ আপনাকে। আমরা নেমে পড়লাম বাস থেকে। দুরু দুরু মন নিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে চললাম তার পিছু পিছু। আমার ফোনে আবারও কল এলো মামার থেকে। রিসিভ করতেই তিনি বলে উঠলেন, সর্বনাশ হয়েছে, তোর বাপ 12 জন পুলিশ সমেত পরবর্তী স্টপে অপেক্ষা করছেন। কি স্বৈরাচারী বাপ তোর! কোথায় আছিস? আমি ক্লান্ত গলায় জবাব দিলাম, কোথায় আছি ঠিক বলতে পারছি না, বাস থেকে নেমেছি। পাশের যে খারুজ ব্যক্তি সে কোথায়, তাকে নিয়ে নেমেছিস? হুম। গুড জব। ফোনটা তার কাছে দে তো, ব্যাটাকে একটু খাটিয়ে দেখি। আমি কোনো কথা ছাড়াই তার দিকে ফোনটা এগিয়ে দিলাম। তিনি ভ্রু উঁচিয়ে তাকালো। বললাম, মামা কথা বলবে। তিনি আমার হাত থেকে ফোনটা নিয়ে সুন্দর করে সালাম দিলেন। মামার সাথে তার অনেকক্ষণ কথা হলো। আমি পুরোটা সময় চুপচাপ দাঁড়িয়েছিলাম। কল কাটতেই তিনি বলে উঠলেন, আপনার মামা বেশ মজার মানুষ। আপনাকে নিয়ে ভদ্রলোক প্রচন্ড চিন্তায় ভুগছেন। আমি তার এই কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করলাম না। তাকে উল্টো প্রশ্ন করলাম, আমরা কোথায় যাব এখন? কোনো নাস্তার হোটেলে। আপনি সকাল থেকে না খেয়ে আছেন নাকি? আজ অনেক জার্নি হবে, না খেয়ে জার্নি করাটা ঠিক হবে না, অসুস্থ হয়ে পড়বেন। আমরা পাশের এক নাস্তার হোটেলে গেলাম।
পরোটা শেষ হয়ে গেছে, ডিম সিদ্ধ আর সিঙ্গারা অর্ডার করা হলো। খাবার আসতে 2 মিনিট দেরি হবে। সিঙ্গারা ভাজার জন্য কেবল তেলে দেওয়া হয়েছে, আমি সেই দিকেই তাকিয়ে আছি। ঘ্রাণে ক্ষুধা আরও বেড়ে গেছে। তিনি বললেন, আপনি বেশ অদ্ভুত। আমার সাথে এতটা পথ যাওয়ার প্ল্যান করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমার পরিচয় দূরে নামটাও জানতে চাইলেন না। আপনি কি একটু ভয় পাচ্ছেন না? আমি স্বভাবতই খুবই সন্দেহপ্রবণ। টুক করে কাউকে পছন্দ করে ফেলার মতো না আমি। কাউকে পুরোপুরি ভাবে বিশ্বাস করতে লম্বা সময়ের প্রয়োজন হয় আমার। সেখানে সকালে দেখা হয়ে যাওয়া একটা ছেলেকে বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। তবে তাকে খুব একটা অবিশ্বাস্য করতে যাচ্ছি না। এতটুকু সময় তাতে যতটুকু বুঝেছি, সে বেশ প্রাণোচ্ছল স্বভাবের একজন মানুষ। মানুষের সাথে মিশে যেতে পারে মুহূর্তের মধ্যেই। এই ধরনের মানুষরা বিপদে জড়িয়ে পড়ে বেশি, কারণ তারা সহজেই সবাইকে বিশ্বাস করে নেয়। আমিও তো তার কাছে অজানা, তবু কেন সে হেল্প করতে চাইলো? কারণ সে বোকা, ভীষণ বোকা। এমনও হতে পারতো আমি তাকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা দাবি করলাম। তপ্ত শ্বাস ফেললাম আমি। তার দিকে সোজা চোখে তাকিয়ে বললাম, আমি আপনাকে বিশ্বাস করিনি, আমি কেবল আপনার উপর ভরসা রেখেছি। আপনি আমার ভরসা রাখতে না পারলে তা আমাকে কোনোভাবে ক্ষতি করতে পারবেন না। তিনি হাসলেন, নিঃশব্দে গা কাঁপিয়ে হাসি। আমি অপলক তাকিয়ে রইলাম। কি ভীষণ সুন্দর লাগছে। কোনো সিনেমার নায়ক কিংবা রাজকুমারের মতো সৌন্দর্য নেই তার, কিন্তু তবুও অপরূপ, যেন কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসা শুদ্ধ মানব। আমার সত্যি তার নাম জানতে ইচ্ছে হলো। এই অদ্ভুত সুন্দর মানুষটার নামটাও নিশ্চয়ই অদ্ভুত হবে। খাবার চলে এসেছে। আমি পরোটা ছিঁড়ে মুখে না দিয়ে তার দিকে তাকালাম। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম, আপনার নাম? তিনি মাথা উঁচু করে ভ্রু বাঁকালেন। আমি নড়ে চড়ে পুনরায় বললাম, আপনার নাম জানতে চাচ্ছি। ভেবেছিলাম এই বিষয়ে সে মজা উড়াবে, হয়তো আবারও গা দুলিয়ে হাসবে, কিন্তু তেমন কিছুই না করে ফের স্বাভাবিকভাবেই জবাব দিলেন সে, স্বচ্ছ। আমি হেসে বললাম, ইউ মিন পরিষ্কার? এটাই আপনার নাম? তিনি মুচকি হাসলেন। খাবার চিবোতে চিবোতে বললেন, কেন, আপনার আমার নামটা পছন্দ হয়নি? পছন্দ না হলে আপনি একটা নাম দিতে পারেন। পছন্দ কেন হবে না? নামটা একদম আপনিটাই। বরং আপনার নাম এটা না হয়ে অন্য কিছু হলেই বেমানান লাগতো। তিনি পুনরায় হাসলেন, তবে জবাব দিলেন না। খাওয়া দাওয়া শেষে আমরা অটোয় চেপে রেল স্টেশন চলে গেলাম। জীবনের প্রথম রেল যাত্রা হতে চলেছে আমার। আইডিয়াটা স্বচ্ছর। রেল মাঝ রাস্তায় থামিয়ে দেওয়ার ক্ষমতা আমার বাবার নেই, তাই এটা আপাতত সেফ বলা চলে। স্বচ্ছ পুরো একটা কেবিন বুক করতে চাইলেন, কিন্তু আমি বাধা দিলাম। অপরিচিত একটা ছেলের সাথে কেবিনে একা যাওয়াটা আপাতত দৃষ্টিতে খারাপ বলেই মনে হলো আমার। নর্মাল 2টো টিকিট কাটা হলো। রাজশাহীতে পৌঁছতে প্রায় 6 ঘন্টার মতো লাগবে। দীর্ঘ জার্নি। ছোটবেলায় ট্রেন কবিতায় পড়েছিলাম, ট্রেন ঝকঝকাঝক শব্দে চলে। আজ তার নিজ থেকে উপলব্ধি করলাম, কি ভীষণ শব্দ, মাথা ধরে আসে। তবুও ভালো লাগছে। ট্রেনের জানালা থেকে পুরো আকাশটা দেখা যাচ্ছে। নীলচে আকাশে গাংচিল উড়ে বেড়াচ্ছে। কিছু ছেলে মেয়ে আকাশের বুকে ঘুরিয়ে ওড়ানোর চেষ্টা করছে। পর্যাপ্ত বাতাস না থাকায় তা উপরে উঠছে না। রেল লাইনের পাশ ঘেঁষে বিশাল মাঠ। ছেলেরা ক্রিকেট খেলছে, বাচ্চাগুলোর পরনের জামা ধুলো মাটিতে একাকার। এমন জীবন আমি কখনো উপলব্ধি করতে পারিনি। ছোট থেকে বেড়ে ওঠা 4 দেয়ালের মাঝে নানা নিয়ম কানুনে ঘেরা এক পরিবেশ। রোজ বিকেলে ছাদে ওঠার সুযোগ হতো, নিজেকে তখন মুক্ত পাখির ন্যায় মনে হতো। তখন থেকেই আকাশটা ভীষণ প্রিয় হয়ে উঠেছে আমার। এই নীলচে আকাশের প্রতি আমার প্রেম বোধহয় 20 বছর ছাড়ালো। কিছু খাবেন? দুপুরে তো কিছুই খাওয়া হয়নি, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। কথাটা আমাকে জিজ্ঞেস করলেও আমি উত্তর দেওয়ার পূর্বেই সে ব্যাগ থেকে একটা পাউরুটির প্যাকেট বের করে দিল আমার হাতে। আশেপাশে তাকিয়ে বলল, এখানে চা পাওয়া যায়, ফ্লাস্কে করে বিক্রি করে, খাবেন? এবারও সে আমার উত্তরের অপেক্ষা করলো না, সিট থেকে বের হয়ে চা আনতে চলে গেল। আমি সেই দিকে তাকিয়ে মুচকি হাসলাম। না চাইতেও মানুষটাকে বেশ ভালো লেগে যাচ্ছে। আমরা যখন রাজশাহীতে পৌঁছলাম তখন ঘড়িতে বেজে সন্ধ্যা 7টা। দীর্ঘ এই জার্নিতে কোমর যেন বেঁকে গিয়েছে আমার। সোজা হয়ে দাঁড়াতে বেগ পেতে হলো। স্বচ্ছ আমাকে এগিয়ে দিতে চাইলো, কিন্তু আমি মানা করে দিলাম। একটা মানুষের থেকে আর কত হেল্প নেওয়া যায়? বরং তার থেকে সাহায্য নিতে বরং বেশ লজ্জা লাগবে আমার। এর মাঝে স্বচ্ছর বাড়ি থেকে কল এলো। তার তো বাড়িতে দুপুরের দিকে পৌঁছে যাওয়ার কথা। আমার জন্যই এতটা দেরি হয়ে গেল। পরিবারের লোকেরা নিশ্চয়ই চিন্তা করছে।
আমার মন খারাপ হয়ে এলো। দেখলাম সে কপালে ভাঁজ ফেলে ফোনে কথা বলছে। সিরিয়াস কিছু কি? স্বচ্ছ কথা শেষ করে বেশ স্বাভাবিকভাবেই জানালো, আমাকে এখন যেতে হবে মিস, দুঃখিত। আপনার হয়তো বাকিটা একাকেই ম্যানেজ করতে হবে, সাবধানে থাকবেন। আমার হয়তো মন খারাপ হলো সামান্য, কিন্তু তাতে পাত্তা দিলাম না। হেসে বললাম, আপনাকে ধন্যবাদ, বাকিটা আমি একাই যেতে পারবো, আপনি যেতে পারেন। স্বচ্ছ চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আন্টির বাসা তো আমি চিনি না। রাজশাহীতে আমি পড়াশোনার জন্য থাকলেও হল থেকে বেরিয়ে কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমার। কাজেই এই শহরে কিছুই আমার চেনা না। আমি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। খানিক ভাবনা চিন্তা করে অটো ঠিক করলাম। মামা আমাকে যে ঠিকানাটা দিয়েছিল সেটা মনে পড়তেই নিজেকে হালকা লাগলো। রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় একা একা যাতায়াত করার সৌভাগ্য হয়নি কখনো আমার। আজ এতটা পথ পরিবারকে না জানিয়ে এসে এখন খানিকটা ভীতি অনুভব করলাম। একা চলাটা কতটা কঠিন আমার জন্য ভাবতেই বুক শুকিয়ে আসছে আমার। অটো ভাড়া নিল 200 টাকা। এতটুকু পথে এতটা ভাড়া! যে বিল্ডিং এর সামনে অটো থেমেছে তা মূলত 5 তলা বিশিষ্ট। এর 3য় তলায় আন্টি থাকেন, এমনটাই জানিয়েছে মামা। মামার সংবাদ কখনো ভুল হয় না। সত্যিই ভুল হলো না। আন্টি আমায় দেখে ভীষণ অবাক হয়েছেন, সাথে খুশিও হয়েছেন। আমার 1 সপ্তাহ থাকার জায়গা বেড়ে 1 মাসে ঠেকলো। মাঝে মামা কল করেছিল 2 বার, জানিয়েছে বাবা তার উপর থেকে মামলা তুলে নিয়েছে। সেই খুশিতে সে সামনের সপ্তাহে শ্রীমঙ্গল যাচ্ছে। মামা অল্প কিছু টাকাও পাঠিয়েছে আমার হাত খরচের জন্য। এই 1 সপ্তাহ আমি পুরো ঘরে বসেই কাটালাম। আন্টি আমায় এখনো পর্যন্ত এভাবে তার বাসাতে আসার কারণটা জিজ্ঞেস করেননি, বরং আমি আশায় যেন তার উপকারই হয়েছে। সে প্রাণ খুলে গল্প করতে পারে, তার হাতের নতুন নতুন রেসিপি খাইয়ে তার ফিডব্যাক নিতে পারে। আমার সময়ও বেশ ভালোই চলছে এভাবে। এর মাঝে স্বচ্ছ নামক মানুষটাকে ভুলে বসলাম আমি। ভুলে বসলাম তার ঝাঁকড়া চুলের সৌন্দর্যের কথা। চশমার আড়ালে থাকা তীক্ষ্ণ এক জোড়া চোখকে ভুলে বসলাম আমি। এতটা স্বার্থপর আমি। তার সাথে আমার দেখা হলো এক বিকেলে অনাকাঙ্ক্ষিত ভাবে। আন্টি সেদিন অনেক কাপড় কেচেছেন। কাপড় শুকোতে দেওয়া হয়েছে ছাদে। আন্টির হাঁটুতে সমস্যা রয়েছে, খুব বেশি সিঁড়ি বেয়ে উপরে ওঠানামা করতে পারেন না তিনি। তখন বিকেল পড়েছে, সোনালি সূর্য ডুবে নরম আলো ছড়িয়ে পড়েছে। আন্টি আমায় বললেন ছাদ থেকে কাপড়গুলো এনে দেওয়ার জন্য। এর পূর্বে আমি কখনোই আন্টিদের ছাদে যাইনি, বাসা থেকে বেরই হয়নি বললে চলে। ছাদটা বেশ সুন্দর আর পরিপাটি, বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো। অর্কিড জাতীয় ফুল সংখ্যা বেশি। যে ব্যক্তির গাছ তিনি বেশ রুচিশীল হবেন। আমি ছাদে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। সন্ধ্যা ঘনিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন দিনের আলো মিলিয়ে যেতে শুরু করলো তখন কাপড় নিয়ে নিচে নামতে যেয়ে আবিষ্কার করলাম স্বচ্ছকে। সেই ঝাঁকড়া চুলার তীক্ষ্ণ এক জোড়া চোখ। আমি স্তব্ধ হলাম, থমকে যাওয়া দৃষ্টিতে তাকালাম, দেখলাম তাকে। এটা ভ্রম নয়, এটা সত্যি। প্রেমে পড়া বারণ, এই উক্তিটি সেই ছোট থেকে শুনে আসছি। আমার বংশের কেউ আজ অব্দি প্রেম নামক শব্দের সাথে পরিচিত হতে পারেনি। প্রেম ধ্বংস বয়ে আনে, এমনটাই বলা হয়েছে আমাদের। ঠিক বুঝতে শেখার পর থেকেই আমাদের এই বিষয়ে শিক্ষা প্রদান করা হয়েছে। আমরা ভাই বোনেরা আজ অব্দি সে কথা মাথায় রেখেই চলেছি। ভুলবশত কখনো কারোর প্রতি আকৃষ্ট হতে দেইনি নিজেদেরকে। এত বছরের সাধনা কি তবে বৃথা হতে গেল? বাদামি বর্ণের এই অগোছালো মানুষটাই তবে দৃষ্টি কেন থমকালো? কেন বুকের ভেতরটা তাকে দেখতে আনন্দজাল বুনতে লাগলো? এর উত্তর নেই আমার কাছে। এই অনুভূতি পুরোটাই নতুন, একটু অদ্ভুত, একটু মিষ্টি। মাথার উপরের আকাশটা ক্রমশ মলিন হতে লাগলো। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। বাড়ি ফেরার তাড়া খুব, তবে আমার মাঝে তেমন কোনো তাড়া নেই। আমি বেশ দাঁড়িয়ে আছি একই স্থানে। এতক্ষণ স্বচ্ছ ছাদের গেটের পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এখন সে সোজা হয়ে হেঁটে আমার সামনে দাঁড়ালো। মুচকি হেসে বলল, পৃথিবী এতটা ছোট তা তো আশা করিনি, আবারও দেখা হয়ে গেল। আমি আমার বিস্ময় ভাব ধরে রাখতে পারলাম না। তাকে প্রশ্ন করে বসলাম, আপনি এখানে কিভাবে? যতদূর জানি এই বাড়িটা আমার বাবার। আমি যেহেতু নিজের বাড়ি এখনো তৈরি করতে পারিনি, তাই এখানেই আশ্রয় নিয়েছি। আপনার ব্যাপার কি, এখানে কেন? তার জবাবে হাসলাম আমি। তিনি যদি সহজভাবে বলতেন এটা তাদের বাড়ি, তাহলে বিষয়টা মোটেই এতটা প্রাণোচ্ছল হতো না। আমিও আশ্রয় নিয়েছি 3য় তলায়, ডান পাশের ফ্ল্যাটে। স্বভাব সুলভ হাসলো স্বচ্ছ। সন্ধ্যার মৃদু আলোতেও আমি লক্ষ্য করলাম তার সেই গা কাঁপানো হাসি। আমি অভিভূত হলাম। পলক না ফেলেই অস্ফুট স্বরে বলে উঠলাম, আপনার হাসি সুন্দর,
ভীষণ সুন্দর, আপনার নামের মতোই স্বচ্ছ। স্বচ্ছ চমকালো না, তার হাসির প্রশংসা করায় খুব একটা খুশি হলো তেমনটাও না। স্বচ্ছ কপাল কুঁচকে বলল, তাই নাকি? আমার মনে হতো আমি হয়তো রাক্ষসপুরী রাক্ষসদের মতো হাসি, ভয়ঙ্কর হাসি। ছোট বাচ্চাদের সামনে আমি হেসে ফেললে তারা চিৎকার করে কাঁদতেই শুরু করে। আমার এই ভয়ঙ্কর হাসিতে সৌন্দর্য খুঁজে বের করা মেয়েটার চোখ জোড়া নিশ্চয়ই ভীষণ সুন্দর। আপনার চোখ জোড়া একটু কাছ থেকে দেখতে পারে? আপনার সুন্দর চোখ জোড়া দেখার লোভ খুব ইচ্ছে হচ্ছে। স্বচ্ছ হঠাৎ করে আমার খুব নিকটে এসে দাঁড়ালো। আমি চমকে গিয়ে পেছনে গেলাম এক পা। হাত থেকে 2-4টা কাপড় পরেও গেল। লক্ষ্য করলাম চশমার আড়ালে থাকা চোখ দুটো কুঁচকে এসেছে। স্বচ্ছ নিভু গলায় বলল, পেছালেন কেন? অন্ধকারে দেখা যায় না। সে আবারও এক পা এগোলে আমি পুনরায় পেছাতে গেলে সে বলে ওঠে, নড়বেন না, 1 মিনিট সময় দিন। আমি সত্যিই নড়লাম না, ঠায় দাঁড়িয়ে রইলাম। 1 মিনিট পার হলেও নড়বার বিন্দু মাত্র শক্তি পেলাম না আমার মাঝে। স্বচ্ছ নিজেই সরে দাঁড়ালো। নিচ থেকে কাপড়গুলো তুলে আমার হাতে দিয়ে বিনা বাক্য ব্যয়ে ছাদ থেকে নেমে গেল সে। আমি তখনও ঘোরের মাঝে, শরীরে তীব্র কাঁপুনি অনুভব করলাম। আমার হাত পা কাঁপছে। স্বচ্ছর উইদাউট নোটিসে এভাবে কাছে আসাটা আমার মনে প্রভাব ফেলল খুব। 2 দিন ঘুম হলো না আমার জীবন কেমন করে যেন স্বচ্ছতে তলিয়ে গেল। উঠতে বসতে খেতে কেবল স্বচ্ছকে নিয়েই ভাবতে বসে গেলাম আমি। বিষয়টা এখানেই থামলো না। স্বচ্ছর প্রতি আমার অনুভূতি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল। আজকাল হুটহাট তাকে দেখতে মন চায়। দিনের অধিকাংশ সময়ই আমার কাটতে লাগলো বারান্দায় দাঁড়িয়ে। এই বুঝি স্বচ্ছ গেট থেকে ঢুকলো, কিন্তু তার তো দেখা নেই। সেদিনের পর থেকে যেন উধাও হয়ে গেছে সে। আমার ভারী দুঃখ হলো। আমি যার জন্য এতটা উতলা হলাম, সে কি আমার কথা একবারও ভাবে না? রোজ বিকেলে নিয়ম করে ছাদে যাওয়া হয় এখন, সেখানেও স্বচ্ছকে পাওয়া গেল না। স্বচ্ছহীন জীবন এভাবে 1 সপ্তাহ কেটে গেল আমার। একদিন হুট করেই বাবার নাম্বার থেকে কল আসলো। মামা এই নাম্বারটা অনেক আগেই বাবাকে দিয়েছে। এতদিন বাদে আজ কেন কল করলেন? আমার সন্দিহান মন চাপ অনুভব করলো। নিশ্চয়ই কিছু ঘটেছে, হয়তো খুব খারাপ কিছু। আমি কিছুটা আতঙ্ক নিয়েই কলটা রিসিভ করলাম। হ্যালো বাস থেকে বাবা গম্ভীর গলায় বললেন, আর কতদিন বেরোবে? বাড়িতে ফিরছো না কেন? 2-1 দিনের মাঝেই চলে আসো। শুনেছি কিছুদিন বাদে নাকি পরীক্ষা তোমার। না পড়লে খাতা কি লিখবে? আমার এই বংশের অন্য ছেলে মেয়ে ফেল করেনি কখনো। তুমি কি সে রেকর্ডটা ব্রেক করতে চাচ্ছ? বাবার কথার উত্তর দেওয়ার আগেই মা বাবার থেকে ফোনটা ছিনিয়ে নিলেন। ফোন ধরে তিনি প্রায় কেঁদেই ফেললেন। এমন কেন করলি মনা? তুই বিয়ে করবি না এই কথা আমায় একবার বলতি। মা কি মরে গেছি? আমি বেঁচে থাকতে তোকে কেন এভাবে পালিয়ে থাকতে হবে শুনি? এত নিষ্ঠুর ভাবিস তুই আমায়? আমার চোখ পানিতে ভরে উঠেছে। অপরাধ বোধে মনটা হু হু করে কেঁদে উঠছে। সত্যি তো, আমি তাদের কাউকেই আমার মতামত জানাইনি। একবার অন্তত আমার জানানো উচিত ছিল। মা এখনো কাঁদছেন। আমি জবাব দেওয়ার মতো কিচ্ছু পাচ্ছি না। নিজেকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষ বলে মনে হচ্ছে আমার। তখনই বড় ভাইয়ার গলা শুনলাম। ভাইয়া পাশ থেকে চিৎকার করে বলছে। আমি এবারও জবাব দিতে পারলাম না। ডুকরে কেঁদে উঠলাম। আমার কান্না হয়তো মা শুনলেন। সে নিজে কাঁদতে কাঁদতে আমার সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, কাঁদে না মনা, আমি তোর বিকাশে টাকা পাঠানোর ব্যবস্থা করছি। কালই চলে আয় না। তোর জন্য পাবদা মাছ আনিয়েছি। তোর ছোট চাচু বাজার থেকে টাটকা মাছ খুঁজে এনেছে। বাবা মায়ের হাত থেকে ফোনটা নিয়ে নিলেন আর ধমক দিয়ে বললেন, কি শুরু করলে? এমন মরা কান্না শুরু করেছো কেন? আমি এখনো মরিনি। আর হ্যাঁ, তুমি আদ্রিতা, বাড়ি ফেরার জন্য প্রস্তুত হও। এতদিন মানুষের বাসায় থাকাটা ভালো দেখায় না। এখন রাখছি। ফোনটা কেটে গেল। আমি সেদিন পুরো রাত কাঁদলাম। আন্টি এসে খেতে ডেকে গেল, আমি গেলাম না। পরক্ষণে আন্টি ভাত নিয়ে রুমে আসলেন, জোর করে খাইয়ে দিলেন আমায়। এতেও আমার দুঃখ হলো খুব। আমি আন্টিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তোমায় খুব মিস করবো আন্টি। এত কেন ভালোবাসলে তুমি আমায়? এখন তোমায় ছাড়া যেতেও আমার কষ্ট হবে খুব। আন্টি হাসলেন। যত্ন করে তার শাড়ির আঁচলে মুখটা মুছে দিলেন, চোখ মুছে দিলেন আমার। কাঁদে না পাগল মেয়ে, তোমার লেখাপড়া তো এখানে, যখন ইচ্ছা তখনই চাইলেই চলে আসবে। আমার কান্না থামলো। সত্যিই তো তাই। পরদিন সকালে আমার যাওয়া হলো না। আন্টি যেতে দিলেন না। সেদিন আন্টির বিবাহ বার্ষিকী ছিল। আন্টি ভালো মন্দ রান্না করলেন। সব ফ্ল্যাটে খাবার দেওয়া হলো। বাড়িওয়ালার বাড়িতে খাবার পাঠাতে দেওয়া হলো আমাকে। আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম। বাড়িওয়ালার ফ্ল্যাট 2য় তলায়।
দ্বিতীয় তলায় একটাই ফ্ল্যাট, পুরো ফ্লোরটাই তাদের। কাঠের বিশাল দুপাটের দরজা। আমি বেল দিলাম, আগ্রহ ভরা দৃষ্টিতে চেয়ে রইলাম দরজার দিকে। তখনই দরজাটা খুলে উকে দিল কাঙ্ক্ষিত পুরুষটি। কতদিন বাদে দেখলাম তাকে। হৃৎপিণ্ডটা সেকেন্ডের জন্য হলেও থমকালো আমার। তার মাঝে তেমন কোনো লক্ষণ দেখা গেল না। সে তার স্বভাব মতোই হাসলো, বলল, আকাশ থেকে নেমে আসা অপসরী আমার ফ্ল্যাটের সামনে হাজির হলো কোন উদ্দেশ্যে? কিছু সময় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে হাজারো বুঝতে চেষ্টা করলেও কেন যেন বোঝা হয়ে ওঠে না। আমিও তেমনি স্বচ্ছকে বুঝতে পারি না। তার ওই গাঢ় চোখের চাহনির পেছনের গোপনতা ধরতে পারি না আমি। দীর্ঘদিন তাকে দেখতে না পেরে যে ব্যথা অনুভব হয়েছিল, তাকে দেখা মাত্র তা আবারও গাঢ় হলো আমার। তার এই নির্লিপ্ততা আমায় পোড়ালো খুব। তিনি তখনও নির্লিপ্ত দাঁড়িয়ে। ভেতরে আসবেন নাকি এভাবেই এক যুগ পার করবেন? আমি তার দিকে ঝাঁপিতে ঢাকা প্লেটটা এগিয়ে দিলাম। মুখে বললাম, আন্টি পাঠিয়েছে তার বিবাহ বার্ষিকী উপলক্ষে। স্বচ্ছ প্লেটটা নিল না, কেমন ভ্রু বাঁকিয়ে তাকালো। হঠাৎ করেই সে দরজা থেকে সরে দাঁড়িয়ে দরজাটা পুরোপুরিভাবে খুলে দিল। ভেতরে চলে আসুন, আম্মু কিচেনে আছে, তার কাছে দিয়ে দেন। অবশ্যই তাকে নিজের পরিচয় দিতে ভুলবেন না। অপরিচিত মানুষ দেখলে ঘাবড়ে যেয়ে চিৎকার চেঁচামেচি করার অভ্যাস আছে তার। কথা শেষ করে স্বচ্ছ উল্টো পথে হেঁটে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। একটু অপমান বোধ করলাম। আমি তার বাসায় প্রথম পা রেখেছি, তার অন্তত আমাকে আপ্যায়ন করা উচিত ছিল। এভাবে মুখের ওপর উল্টো পথে হেঁটে দরজাটা আটকে দেওয়া কেমন সভ্যতা এটা? স্বচ্ছর এই আচরণে সব থেকে আহত হলো আমার ব্যক্তিত্ব। লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইলো আমার। তার প্রতি ভালো লাগা ইতিমধ্যে ইগোর কাছে মাটি চাপা পড়েছে। স্বচ্ছদের বাসার বেগুন ভাজা হচ্ছে, সাথে চিনি গুঁড়া চালের পোলাও। ঘ্রাণে পুরো ঘর ভরে উঠেছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। আমি অস্বস্তি অনুভব করলাম। এভাবে অজানা কারো রান্নাঘরে চলে যাওয়াটা বেশ অস্বস্তিকর। আমি খুব খুব করে কেসে উঠলাম। রান্নাঘর থেকে স্বচ্ছর মা বলে উঠলেন, কে ওখানে? কে এসেছে ঘরে? বলতে বলতেই তিনি খুন্তা হাতে বেরিয়ে এলেন। গেরুয়া রঙের ছাপার একটা শাড়ি পরনে বেশ স্বাস্থ্যবান একজন মহিলা তিনি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও বেশ উজ্জ্বল। বোঝাই যাচ্ছে স্বচ্ছতার গায়ের রং পায়নি, চেহারাও তেমন একটা মিল নেই। স্বচ্ছর ভাষ্য মতে তার মা অপরিচিত কাউকে দেখলে চিৎকার চেঁচামেচি করেন, কিন্তু তেমন কিছুই তিনি করলেন না। তবে বেশ বিরক্ত হলেন বোধ হয়। আমায় দেখতেই তার চোখ মুখে কেমন বিষাদ নেমে এলো। তিরিক্ষি মেজাজে বললেন, তুমি এখানে কেন? কিভাবে ঢুকলে? এতক্ষণের অস্বস্তি বোধের পারদটা এবার একেবারে স্কেল ছাড়ালো। প্রথম দেখায় বুঝি কেউ কাউকে এমন প্রশ্ন করে, নাকি এটা তাদের পারিবারিক সমস্যা? কিছুক্ষণ পূর্বে স্বচ্ছ অমানবিক আচরণ করলো, আর এখন তার মা। এমন পরিস্থিতিতে কিভাবে নিজের পরিচয় দিতে হয় জানা নেই আমার। তবুও দেয়ার মতো উপযুক্ত কোনো উত্তর খুঁজতে লাগলাম আমি। এসবের মাঝে স্বচ্ছ এখন পৌঁছে পেছনে এসে দাঁড়িয়েছে, সেটা টের পাইনি আমি। আম্মু, তিনি 3rd ফ্লোরের রিক্তা আন্টির বাসার অতিথি। আজ আন্টির বিবাহ বার্ষিকী। আন্টি খাবার পাঠিয়েছেন, সেটাই দিতে এসেছে। স্বচ্ছর প্রতি কৃতজ্ঞ অনুভব করলাম। একবার তার দিকে ফিরে দেখলাম সে ডাইনিং এর চেয়ারে বসে ফোনে কিছু একটা করছে। ভীষণ মনোযোগে চেয়ে আছে ফোনের স্ক্রিনে। এভাবে যদি একবার আমায় দেখতো, নিশ্চিত তার ওই গভীর চোখ জোড়া আমার ভেতরের তোলপাড়টা দেখতে পারতো। ওটা টেবিলে রেখে দাও। রিক্তা আপা কি হন তোমার? আমি পুনরায় ঘুরে স্বচ্ছের মায়ের দিকে তাকালাম। কেমন কঠিন করে রেখেছেন তিনি চোখ মুখ। আমি প্লেট টেবিলে নামিয়ে রেখে বললাম, তিনি সম্পর্কে আমার বাবার কাজিন হয়। আমি আন্টি বলে ডাকি তাকে। আমার কথার পিঠে তিনি আবার আর কিছু বললেন না। দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকে গেলেন। পোড়া গন্ধ আসছে, বেগুন ভাজা হয়তো পুড়ে গেছে। স্বচ্ছ অতিথিকে দাঁড় করিয়ে না রেখে সোফায় বসতে দে। এই দুপুরে তো চা দেওয়া যাবে না। আমি শরবত বানাচ্ছি, চিনিটাও শেষ। দোকান থেকে 1 কেজি চিনি আন। তোর বাপটা সকালে বের হলো, আর খোঁজই নেই। বাজার করতে হবে যে, সে চিন্তা আছে তার। ভদ্রমহিলা আরো কিছু বিলাপ করলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এখান থেকে চলে যাওয়ার বাহানা খুঁজলাম। এতটা অস্বস্তিতে এর আগে কখনোই পড়িনি আমি। স্বচ্ছ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। চলে আসুন মিস অতিথি, আপনার আপ্যায়ন করার সামান্য সুযোগ দেন এই মানবকে। বলেই তিনি হেসে হাতের ইশারা করলেন বসার ঘরের দিকে। আমি কথা না বলে তাকে অনুসরণ করলাম।
আমায় বসার ঘরের সোফায় বসতে বলে স্বচ্ছ বেরিয়ে গেল। হয়তো দোকানে গেছে চিনি আনতে। এত বড় ফ্ল্যাটে আমি আর কোনো জীবন্ত প্রাণের অস্তিত্ব অনুভব করতে পারলাম না। এই পরিবারের সদস্য সংখ্যা কি কেবল 3 জন? মাথার উপরের ফ্যানটা বেশ শব্দ করে ঘুরছে। বেশ পুরনো হলেও নতুন করে রং করা হয়েছে ফ্যানের গায়ে। কথায় আছে না, পুরনো জিনিস খাঁটি হয় বেশ। ফ্যানটা শব্দ করলে ঘুরলেও বাতাস হয় দারুণ। আমি বেশ মনোযোগ দিয়ে আশেপাশে তাকালাম। ঘরের আসবাবপত্রগুলো সবই বেশ পুরাতন। সোফার পাশে 4 তাকের ছোট্ট একটা শোকেস, তাতে কেবল পুরনো সময়ের ক্যাসেট সাজিয়ে রাখা। এ পরিবারের কেউ একজন রয়েছেন যিনি সঙ্গীত প্রিয়। শোকেসের উপরেই রয়েছে ক্যাসেট প্লেয়ার। সোফার অন্য পাশে ছোট্ট টেবিলে রয়েছে একটা ফুলদানি, তার পাশেই টেলিফোন। আজকাল খুব কম বাড়িতেই টেলিফোনের ব্যবস্থা আছে। বুঝলাম এই যুগে এসেও স্বচ্ছদের জীবন ধারণা বেশ পুরাতন ধাঁচের। স্বচ্ছ ফিরে এলো মিনিট 10 পর। আমাকে দেখি মুচকি হেসে বলল, অনেক অপেক্ষা করালাম নাকি? রাগ করবেন না অতিথি, দোকানপাট প্রায় সব বন্ধ এই সময়, তাই দেরি হলো। দেখলাম স্বচ্ছ বেশ ঘেমে গেছে। মেরুন রঙের টি শার্টটার পিঠের দিকটায় ভিজে গায়ের সাথে লেগে আছে, মুখেও বিন্দু বিন্দু ঘাম। সে আমার থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। চোখ থেকে চশমাটা খুলে টিস্যু দিয়ে মুখটা মুছলো। এই প্রথম আমি তার চোখ জোড়া চশমা বিহীন দেখলাম। বাদামি রঙের চোখ জোড়া কি ভীষণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। স্বচ্ছ পুনরায় চশমা পরতে নিলে আমি ব্যস্ত গলায় বললাম, পরবে না, এভাবেই থাকুন। আপনার চোখ জোড়া সুন্দর। চশমাহীন চোখে স্বচ্ছ আমার দিকে গভীর চোখে তাকালো। আমি বোধহয় বেহায়া হলাম, লজ্জা ভুলে গিয়ে চেয়ে রইলাম তার দিকে। স্বচ্ছ বেশ গভীর গলায় বলল, এভাবে চেয়ে থাকলে প্রেমে পড়ে যাবেন। আমার প্রেম ভয়ঙ্কর, সেখান থেকে নিস্তার নেই। কিন্তু পরে বলবেন না যে আমি আপনাকে সাবধান করিনি। কি হলো আমার কি জানি, তবে সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি এখানে আর বেশিক্ষণ থাকলে কিছু অনুচিত ঘটনা ঘটবে। সেই অনুচিত ঘটতে যাওয়া ঘটনাকে থামাতে আমি ছুটে পালালাম। এক ছুটে 3য় তলায় এসে রুমে ঢুকে দরজাটা খিলাটলাম। আন্টি ততক্ষণ রান্নাঘরে। তখনও আমার দরজা লাগানোর শব্দ পেয়ে রান্নাঘর থেকে গলা উঁচিয়ে বললেন, কি হলো রে, এত শব্দ করে দরজা লাগালে কেন? কার জবাব দিবে কে? আমি তখন আমার বুকে আছে পড়া সমুদ্রের ঢেউয়ে ভাসছি, কখনো ডুবে যেয়ে নোনা জল খাচ্ছি। মনের ভিতর তৈরি হওয়া অনুভূতিকে বুঝতে যেয়ে আবিষ্কার করলাম আমি প্রেমে পড়েছি। স্বচ্ছ নামক ওই গা ছাড়া মানুষটার প্রেমে পড়েছি আমি। আমার মস্তিষ্কে এই প্রেম মানতে চাইলো না। এমন নির্লিপ্ত মানবকে প্রেমিক রূপে তো মোটেও পছন্দ করছে না সে। কিন্তু মন কি মস্তিষ্কের কথা শোনে? সে তো চলে তার নিজস্ব তালে, নিজস্ব স্রোতে। আমার মনও তাই করলো, মস্তিষ্ককে তুচ্ছ করে স্বচ্ছর প্রেমে ডুব দিল সে। তবে আমার ভয় হলো, যদি কিনারা খুঁজে না পাই তবে উপায়। আমার বাড়ি ফেরা হলো না। বাবা কল দিয়েছিলেন, আন্টি পই পই করে বলে দিয়েছেন আজ অতি বিশেষ দিন, আজ কিছুতেই তিনি আমায় ফিরতে দিবেন না। বাবাও আর জোর দিল না, আগামীকাল ফিরে যাওয়ার জন্য বলে কলটা কেটে দিলেন। রাজশাহীর বুকে বিকেল নেমেছে, মিষ্টি রোদ হেলে পড়েছে পশ্চিম দিকে। রুমের খোলা জানালা থেকে লাল হলদেটে রঙের রোদ এসেছে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আমি এক মনে চেয়ে চেয়ে তা দেখলাম। উঠে যেয়ে জানালাটা খুলে দিলাম পুরোটা। মুহূর্তেই সোনালি আলোয় ঘরটা ঝলমলিয়ে উঠল। আমার ঘরে তাদের সাদরে আমন্ত্রণ করায় যেন বেশ প্রফুল্ল হয়ে উঠেছে তারা। তখনই আন্টি এলো রুমে, হাতে একটা শপিং ব্যাগ, পরনে তখনও বাসি কাপড়, নাকে মুখে ঘাম চিকচিক করছে। কাজের চাপে গোসল করার সময়ই পায়নি। তিনি আমার বিছানায় এসে বসলেন, মলিন মুখে বললেন, কাল যাচ্ছ? আমি মুচকি হেসে বললাম, এছাড়া উপায় নেই তো, বাবাকে তো চেনো। এরপর নয়তো বাড়ির দরজা চিরতরে আমার জন্য বন্ধ হয়ে যাবে। তাছাড়া এক্সামও ঘনিয়ে এসেছে, বই খাতা সব বাড়িতে, না গেলে হচ্ছে না বললেই চলে। আন্টি মাথা নাড়লেন, মলিন হেসে বললেন, তুমি কেন যে আমার মেয়ে হলে না? তুমি চলে গেলে রুমটা ফাঁকা হয়ে যাবে, আমি আবারও একা হয়ে যাব। তোমায় যেতে দিতে ইচ্ছে হচ্ছে না, আবার জোর করে রেখে দেওয়ার অধিকারও নেই আমার। আন্টির চোখ ছলছল করছে। আন্টির কোনো সন্তান নেই, আমায় তিনি এই কয়দিন নিজের সন্তানের মতো করে রেখেছেন। এই মানুষটাকে রেখে যেতে আমারও কষ্ট হবে। তুমি কি বোকা আন্টি? আমি যাচ্ছি অল্প দিনের জন্য, আবার তো সেই তোমার নাগালের কাছেই চলে আসব।
যখন তখন চলে আসবো তোমার হাতের রান্না খেতে, তখন বিরক্ত হয়েও লাভ নেই। তোমায় বিরক্ত করা আমি এই জনমে বন্ধ করব না। আন্টি হাসলো, শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আমার তো কোনো মেয়ে নেই, তাই কখনো মেয়েদের জন্য শপিং করা হয়নি। তোমাদের বয়সী ছেলে মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে অতটাও বুঝি না, তার উপরে বয়স হয়েছে, এখন কি আর অত বুঝ আছে? দেখো তো কেমন কিনেছি। আমি মুচকি হেসে ব্যাগটা খুললাম। ভেতরে সুতার কাজ করা চমৎকার একটা শাড়ি, আসমানি আর গাঢ় নীলের কম্বিনেশনের শাড়িটা একদম চোখ ধাঁধানো। আমি আপ্লুত হলাম। আন্টিকে এক হাতে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে তুমি বুড়িয়ে গেছো? তোমার চোখটা এখনো 20-র ঘরেই আটকে আছে। রোদ যখন একদম বিলীনের পথে, তখন আমি ছাদে গেলাম। কয়েকদিনেই এই ছাদটার মায়ায় পড়ে গিয়েছি আমি। এই যে ফুল, মাথার উপরে এক খণ্ড আকাশ, মৃদু হালকা বাতাস, সবই যেন এই বাড়ির একটা অংশ। ছাদটা অধিকাংশ সময় ফাঁকা পড়ে রয়। এ বাড়ির কেউ খুব একটা আসা যাওয়া করে না এখানে, এই জন্য বোধহয় ছাদটাও আমায় আপন করে নিয়েছে। আপনাকে উদাসীনই লাগছে, কারণ আমি না ঘুরেও কণ্ঠের মালিককে চিনতে পারলাম। না চিনি উপায়ই নেই। আমার ধ্যান জ্ঞান সব যে এই ব্যক্তিতেই আটকে আছে। স্বচ্ছ বিশাল এক বালতি হাতে ছাদে এসেছে। ছাদের এক কোণে পানির কল থেকে বালতিটা পানি ভরতে দিয়েছে সে। গাছগুলো আপনার? বলতে পারেন, তবে আমি খুব একটা যত্ন নেই না। পানি দেয়া, যত্ন নেয়া এসব মায়ের কাজ। নিজের যত্ন নিতেই সময় হয় না, সেখানে গাছের যত্নের কথা ভাবাটা বিলাসিতা। স্বচ্ছ লাল রঙের মগে করে গাছে পানি দিচ্ছি। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। স্বচ্ছ আমার দিকে না তাকিয়ে বলল, আপনি আজকাল অনেক বেশি আমায় নজরে রাখছেন অতিথি। আমার এখন কি ভাবা উচিত? আপনি প্রেমে পড়েছেন নাকি ভালোবেসে ফেলেছেন? দুটোর মাঝে পার্থক্য আছে কি? অবশ্যই। প্রেমে যখন তখন পড়া যায়, যে কোনো বয়সে পড়া যায়। আপনি আপনার 60 বছর বয়সেও নির্দ্বিধায় প্রেমে পড়ে যেতে পারবেন। কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা আলাদা। ভালোবাসাটা হুট করে হয় না, কখনো প্রেমে পড়লেও ভালোবাসা হয়ে ওঠে না। আমি হাসলাম। দুপা এগিয়ে যেয়ে তার কিছুটা পাশে দাঁড়ালাম। মনে হচ্ছে আপনার এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আছে। কখনো কাউকে ভালোবেসেছিলেন নাকি? স্বচ্ছ গাছে পানি দেয়া থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঝাপটা চুলগুলো হাত দিয়ে নাড়িয়ে বলল, যদি হ্যাঁ বলি আপনি কি কষ্ট পাবেন অতিথি? আমি সোজা চোখে তাকালাম। এ লোক কখনোই সোজাভাবে কিছু বলতে পারে না। ঘুরিয়ে পেঁচিয়ে এটা সর্বদা আমার দিকেই তাক করবে। আমাকে অস্বস্তিতে ফেলাই যেন এর একমাত্র লক্ষ্য। আমিও তার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলাম, আমি কষ্ট পেলে কি আপনি আপনার ভালোবাসার ইতিহাস বদলে ফেলবেন? স্বচ্ছ বিভ্রান্ত হলো না, মুচকি হেসে বলল, আপনার জন্য এটুকু করতেই পারি। কেন করবেন? কারণ আছে নিশ্চয়ই। কিংবা এমনও হতে পারে আপনি আমার মাঝে আটকে গেছেন। লেট মি আস্ক ইউ, প্রেমে পড়েছেন নাকি ভালোবেসে ফেলেছেন? আমি চকচকে চোখে চেয়ে আছি স্বচ্ছের দিকে উত্তরের আশায়। স্বচ্ছর দৃষ্টি শান্ত হয়ে এসেছে, কেমন ঘোর লেগে যাচ্ছে তার চোখের দিকে তাকালে। আমি শক্ত হয়ে দাঁড়ালাম। তার মুখ থেকে হ্যাঁ না দু ধরনের উত্তর শোনার জন্যই নিজেকে প্রস্তুত করলাম। স্বচ্ছ হুট করেই উত্তর দিল না, সময় নিল। চোখ থেকে চশমা খুলে চশমার গ্লাস গেঞ্জিতে মুছল, পুনরায় তার চোখে দিয়ে আমার দিকে ফিরল, বলল, আমি কেন চশমা পরে থাকি জানেন? স্পষ্ট দেখতে সমস্যা বলে নয়। সবাই তেমনটাই ভাবে, কিন্তু আমার চোখের দৃষ্টি শক্তি ঠিকঠাক রয়েছে। আমি কেবল নিজেকে লুকাতে এই পথ বেছে নিয়েছি। কেউ চাইলে আমার চোখে তাকিয়ে আমার ভেতর পড়ে ফেলতে পারে না। তবে আমি আপনায় একটা সুযোগ দিতে চাই, নিজে উত্তর খুঁজে নিন। স্বচ্ছ পুনরায় চোখ থেকে চশমাটা খুলে মাথা ঝুঁকলো আমার নিকটে। আমাদের মাঝের দূরত্ব ক্রমশ হ্রাস হয়ে এলো। স্বচ্ছর দেওয়ার সুযোগটা আমি কাজে লাগাতে পারলাম না। তার অনুভূতি বুঝতে যেয়ে আমি নিজের অনুভূতি প্রকাশ করে ফেলার ভয়ে তটস্থ হলাম। দ্রুত দুপা পিছিয়ে গিয়ে বড় বড় শ্বাস ফেললাম। স্বচ্ছ ভ্রু বাঁকালো। কি হলো? আপনার নিজেকে লুকানোর এত পরিশ্রম বৃথা হতে দিতে পারি না। সত্যি কি তাই? আপনি বেশিই ভাবছেন। স্বচ্ছ হাসে। ইতিমধ্যে আকাশে আধারে ছেয়ে গেছে, সন্ধ্যার আজান পড়ে গেছে। স্বচ্ছ আমার দিকে না তাকিয়ে বলল, মাথায় কাপড় দেন অতিথি, সন্ধ্যায় খোলা চুলে থাকাটা ভালো না। আমি তার কথা শুনলাম। ওনার এক কোণা তুলে সযত্নে চুল ঢেকে দিলাম। আমাদের মাঝে আর কোনো কথা হলো না। নীরবে কিছু সময় কাটলো। ছাদ থেকে নামার সময় আমি নিচ থেকে তাকে জানালাম, কাল ফিরে যাচ্ছি, আর হয়তো দেখা নাও হতে পারে।
স্বচ্ছর প্রতিক্রিয়া তেমন জোরালো দেখালো না। সে ভীষণ স্বাভাবিকভাবেই মাথা দোলালো, মুখে বলল, আচ্ছা, সাবধানে যাবেন। আমার এত কষ্ট হলো, ব্যাস এতটুকুই। আরো কিছু বলতে পারতো। সামান্য মন খারাপ হওয়াটা কি উচিত ছিল না? আমার চলে যাওয়াটা কি এতটাই স্বাভাবিক তার কাছে? বুকে যন্ত্রণা চেপেও মুচকি হাসলাম। সে মুহূর্তেই তার উপর থেকে নিজের সেধে বাড়িয়ে দেয়া প্রেমের দাবিটা তুলে নিলাম আমি। বুঝে নিলাম এই মানবটা কখনোই আমার হওয়ার নয়। সে আমার জন্য নয়। আমরা দুজন দুজনের জীবন কেবল অতিরিক্ত একটা অধ্যায় মাত্র, যা নিছক অপ্রয়োজনীয়। তৃতীয় তলায় এসে আমি থামলাম। আমার গন্তব্য এখানেই সমাপ্ত। স্বচ্ছদের ফ্ল্যাট দ্বিতীয় তলায়। আমি তাকে কিছু বলা ছাড়াই ফ্ল্যাটের দরজা খুলে যেতে নিলে স্বচ্ছর কথায় থেমে গেলাম। অপরিচিত কাউকে খুব বেশি ভরসা করবেন না। সবাই কিন্তু ইমতিয়াজ আরফিন স্বচ্ছ নয়। কথাটা বলেই সে দ্রুত পায়ে নেমে গেলেন। একবারও পেছনে ফিরে তাকালেন না। আমি তাকে যেতে দেখলাম, সাথে দেখলাম আমার প্রথম প্রেমকে হারিয়ে যেতে, গভীরে, ভীষণ গভীরে, ধরা ছোঁয়ার বাইরে। বিরহের সকাল বোধহয় সুন্দর হয়, আয়োজন করে ভোর হয়, মিষ্টি আলো ছড়ায় সময় নিয়ে। পাখিদের সে কি আনন্দ! আমার বিরহে তারা সকলে উচ্ছ্বাসিত। আমার দহন বাড়লো। এই সুন্দর সকালটাকে বেদনার অধ্যায় মনে হলো আমার। আমি এই নৃশংস অনুভূতি থেকে পালাতে সূর্য ওঠার পূর্বে ফিরে যাওয়ার জন্য মনস্থির করলাম। আন্টি কত করে বলল বেলা হোক একটু, তারপর না হয় যাওয়া যাবে, কিন্তু আমি শুনলাম না। শোনার মতো মানসিকতা নেই আমার। আন্টি হার মানলেন, হয়তো খানিক মন খারাপও করলেন। আমি বুঝেও বুঝতে চাইলাম না। আমার ভেতরে যে অনল বইছে তা বয়ে নেওয়াটা আর সম্ভব হচ্ছে না। আঙ্কেল আমাকে স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে চাইলেন, আন্টি বাধা দিলেন। তিনি নিজেই আমার সাথে স্ট্যান্ড পর্যন্ত এলেন। তখন সকাল প্রায় 8টা। শহরের রাস্তায় ততক্ষণে মানুষের আনাগোনা বাড়ছে। আকাশ চিরে সূর্যের মিষ্টি আলো নামতে শুরু করেছে। আমার বাস ঠিক 9টায়। এই 1 ঘন্টা আন্টি আমার সাথে বসে রইলেন, কোনো কথা বললেন না। ঠিক বাসে ওঠার আগ মুহূর্তে বললেন, তুমি বুদ্ধিমতী মেয়ে আদ্রি, আবেগ দিয়ে কখনো কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে না, তাই বিবেক দিয়ে ভাবার চেষ্টা করবে। বোকা সিদ্ধান্ত নিবে না কখনো। একটা ভুল সিদ্ধান্ত আমাদের জীবনের চলার পথ বদলে দেয়। আশা করি আমার এই কথাগুলো স্মরণে রাখবে। আন্টির কথা তখন না বুঝলেও বুঝলাম 2 দিন পর। সেদিন আমাদের বাড়িতে অতিথি আসার কথা। ছোট চাচির বাবার বাড়ির লোকজন আসবে। ছোট চাচা বিয়ে করেছেন, মাস 3 হবে। এবারই প্রথম তার শ্বশুর বাড়ির লোকজন এই বাড়িতে আসতে চলেছে। নিজেদের খানদানি বংশের পরিচয় তুলে ধরতে বিশাল আয়োজন করে রান্নার আয়োজন হয়েছে, বাবুর্চি আনা হয়েছে। সকাল থেকেই বাজার থেকে বড় একটা খাসি কিনে এনেছে বাবা। বাড়ির হেসেলেও রান্না হচ্ছে, পায়েস, সেমাই, জর্দা, ভাত। আশেপাশের 2-4 বাড়ি পর্যন্ত গ্রানে ম করছে। সূর্য ওঠার আগে এ বাড়িতে হাড়ির টুংটাং শব্দ শুরু হয়ে গিয়েছে। আমার ঘুম ভাঙলো সবার হুড়োহুড়ির শব্দে। আমার ঘরটা দোতলার শেষ প্রান্তে। এই বাড়ির সকল ছেলে মেয়েদের ঘর দোতলায়, নিচ তলায় বাড়ির মুরব্বীদের ঘর, অর্থাৎ বাবা, মা, চাচা, মামা, তাদের। কাজের লোকেদের জন্যও নিচ তলাতেই থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা মোট ভাই বোন 12 জন। আবার বাবারা 4 ভাই, ফুপু আছেন 2 জন। তবে কোনো এক কারণে তাদের সাথে ভালো সম্পর্ক নেই। কেন নেই তা জানার বিন্দু আগ্রহ আমার মাঝে নেই। নিজের সাথে এই বাড়ির সম্পর্কেরই টানাপোড়েন চলছে, সেখানে অন্যটা ভাবার সময় কই আমার। আমার ঘুম ভাঙলো ঠিক 8টায়। রাতে ঘুমিয়েছিলাম 4টা নাগাদ, অর্থাৎ মাত্র 4 ঘন্টা। মাথা ভার অনুভব করলাম। বাহির থেকে স্বামীর কণ্ঠ শোনা যাচ্ছে। সে চিৎকার করে কেউ একজনকে বলছে, বেটা যা বলি তাই কর, এত বুঝিস কেন? বাড়ির পেছনে মেজো চাচা জানাচ্ছেন, তার কাছে দিয়ে আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। ব্যর্থ চেষ্টা করলাম আরো কিছুটা সময় ঘুমানোর। তখনই সাবিনা হুড়মুড়িয়ে আমার রুমে ঢুকলো। আমি কপালে ভাঁজ ফেলে তাকাতেই ও শুকনো হেসে বলল, আপা তোমার কাছে হেয়ার ড্রায়ার আছে? আমারটা নষ্ট হয়ে গেছে। 9টায় ক্লাস আছে, চুল না শুকিয়ে বের হতে দেবে না আম্মা। এ বাড়ির কেজি খানেক নিয়মের মাঝে অন্যতম নিয়ম হলো ভেজা চুলে বাইরে না যাওয়া। এর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, তবুও নিয়মের তালিকাভুক্ত করা হয়েছে। উঠে বসলাম আমি। এ পরিবেশে আর যাই হোক ঘুমানো সম্ভব না। হাত উঁচু করে ড্রেসিং টেবিলের ড্রয়ারে ইশারা করে বললাম, ওখানে রাখা আছে, যাওয়ার আগে সুন্দর করে জায়গার জিনিস জায়গায় রেখে যাবি।
সাবিনার চোখ মুখ জল জল করে উঠল। ব্যস্ত পায়ে ড্রয়ার থেকে নিয়ে বের হয়ে যেতে নিলেই আমি ওকে পেছন থেকে রাখলাম। বাড়িতে এত হুড়োহুড়ি কিসের রে? কারো বিয়ে টিয়ে নাকি? ছোট চাচা জানের শ্বশুর বাড়ির লোকজন আসবে শুনলাম, এই প্রথম আসছে কিনা তারা। আমি মাথা ঝুলালাম, একটু মুখে বললাম, যা এখন দরজা চাপিয়ে দিবি। আমি আবারও চিত হয়ে শুয়ে পড়লাম। সাবিনা চলে গেল, কিন্তু দরজাটা চাপালো না। আমি ফুস করে নিঃশ্বাস ছাড়লাম। এসব অদ্ভুত প্রাণীদের মাঝে আমি কিভাবে ফেসে গেলাম? আমার মতো স্বাভাবিক মানুষের জন্ম হওয়া উচিত ছিল একটা স্বাভাবিক ঘরে। এত অবিচার কিভাবে হলো আমার সাথে? রুমের জানালাটা বন্ধ, অন্ধকার হয়ে আছে চারপাশ। বাইরের আলো অল্প স্বল্প প্রবেশ করছে বারান্দা ভেজানো দরজার ফাঁক থেকে। উঠে যেয়ে জানালাটা খুলতে ইচ্ছে করছে না। ইস, সাবিনাকে বললেই হতো জানালাটা খুলে দিতে। ঘন্টা খানেক পর নিচে নামলাম। মিজান চাচা বালতি হাতে দৌড়াদৌড়ি করছেন। বাড়িঘর ঘষা মাজা করা হচ্ছে, বুয়া পান বানাচ্ছে, হয়তো বাবুর্চিদের জন্য। দেখলাম ভাবি টেবিলে খাবার দিচ্ছে। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, সে কি, এখনো কেউ নাস্তা করেনি? ভাবি প্লেটে লুচি তুলে দিয়ে বললেন, 2 টেবিলের নাস্তা শেষ হয়েছে, এটা 3য় টেবিল। তুমি, মা আর বড় চাচিমা বাকি আছো, বাকি সবাই খেয়ে নিয়েছে। আমি তো বাপু লুচি ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছি, নয়তো ঘ্রাণে পরে আর খাওয়ার রুচিই থাকে না। আমি ছোলার ডাল দিয়ে লুচি মুখে পুরে নিয়ে বললাম, আমায় 1 কাপ চা করে দিবে, মাথাটা যা ধরেছে না। এখন হবে না গো, চুলা ফাঁকা নেই, 1 ঘন্টা পরে খেও। আমার ঘরে বাম আছে, লাগাবে, বেশ কাজ করে। তোমার ভাই ইন্ডিয়া গেলে যখন, তখন আনলো। আমি 3টা লুচি খেয়ে উঠে গেলাম। রান্নাঘরের দিকে যেতে যেতে বললাম, ওসব মালিশ করে লাভ নেই, আমার অসহ্য লাগে। 1 কাপ চা যথেষ্ট আমার জন্য। রান্নাঘরে সত্যিই চুলা ফাঁকা নেই। মা পায়েসের জন্য দুধ জাল দিচ্ছে। বড় চাচিমা জর্দা ভাত রান্না করছে। অন্য চুলায় গরম তেলে লুচি করা হচ্ছে। আমি চোখ ছোট ছোট করে বললাম, এত লুচি দিয়ে কি হবে? সবার খাওয়া তো শেষ নাকি? সেজমা আঁচলে মুখ মুছে জবাব দিলেন, ঘরের লোকদের খাওয়া শেষ, বাইরে যারা কাজ করছেন তাদের জন্য এগুলো। তোর বাপ চাচাদের ঢং দেখলে বাঁচে না। কাজ করতে আসা লোকদেরও তাদের গরম গরম লুচি খাওয়াতে হবে। বলি তারা কেন হেসে হেসে লুচি বানাচ্ছে না? এত লোকের নাস্তা বানিয়ে সেজমা ক্লান্ত, তাই এখন সেসব কথায় বাপ চাচাদের সাবান ছাড়াই ধুয়ে দেবেন। আমি আর আগুনে ঘি ঢাললাম না। মায়ের গা ঘেঁষে বসলাম। মা ঘেমে চুপচুপে অবস্থা, যদিও টেবিল ফ্যান চলছে, কিন্তু গরম কমার নাম নেই। অনুভব করলাম মায়ের ঘামের গন্ধ আমার বিরক্ত লাগছে না। এই ঘামের গন্ধটাও কেমন আপন, একটু বেশিই আপন। কি হয়েছে, এই গরমে বসে আছিস কেন? আমি মায়ের আরো গা ঘেঁষলাম। নিচু গলায় বললাম, ঘুম হয়নি, মাথা ব্যথা করছে খুব। বাইরে যা, দেখ তোর বাপ চাচারা কি করছে। দুধটা জাল হয়ে গেলে আমি চা করে দিচ্ছি। এখান থেকে বের হ, গরমে মাথা বেশি ব্যথা করবে। আমি নড়লাম না। আরো 2 মিনিট ওভাবেই বসে রইলাম। কতদিন মাকে এভাবে জড়িয়ে ধরে থাকা হয় না। বাড়িতে আসার পর মায়ের সাথে বসে 1 কাপ চা খাওয়ারও সুযোগ হয়নি। আমার না যেতে দেখে বড় মা ধমক দিল, তুই এখনো বের হলি না কেন রে অদ্রি? এই গরমে অসুস্থ হয়ে পড়বি, তারপর আরেক জ্বালা। এইখানে বসে মায়ের প্রতি অত ভালোবাসা দেখানো লাগবে না, যা এক্ষুনি। মেহমান এলেন বেলা গড়িয়ে। আসার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এতটা দেরি হলো। তাদের আপ্যায়নে কোনো ঘাটতি রাখা হলো না। আমি সেদিকে খুব একটা গুরুত্ব দিলাম না। সারাটা সময় ঘরে দরজাটা আটকেই পড়ে রইলাম আমি। মা এসে কয়েকবার ডেকে গেলেন অতিথিদের সাথে দেখা করার জন্য। আমি সোজা মানা করে দিলাম। তা শুনে ছোট চাচি বিরক্ত ধরা গলায় বললেন, এ তেমন শিক্ষা তোমার আদ্রিতা? মেহমানদের সাথে 2-1টা কথা বলাও কিন্তু শিক্ষার অংশ। এভাবে অহংকার নিয়ে দরজা আটকে বসে থাকলে সেটা বেদবি ছাড়া আর কিছুই বলা যায় না। এসব শুনেও জবাব দিলাম না। তবে বড় চাচিমা তাকে ধমক দিলেন। আমি নীরবে রুমে বসে রইলাম। 2 দিন বাদে রাজশাহী ফিরে যাব। এখন বাড়িতে ঝামেলা করার ন্যূনতম ইচ্ছে নেই আমার। এই 2 দিন শান্তিতে কাটাতে চাই। রাজশাহী আমার প্রেমের শহর, আমার বিরহের শহর, যত্নে গড়া আবেগকে শূন্য হতে দেখার শহর আমার। আবার যখন ও শহরে পা রাখবো, তখন কি তার সাথে দেখা হবে? দেখা হবে কি তার সেই ঝাঁকড়া চুল আর গা কাঁপানো হাসি? আমার হৃদয় মুচড়ে ওঠে। স্বল্প সময়ে ভালোবেসে ফেলা পুরুষটির জন্য হৃদয় কেঁদে ওঠে আমার।
দুর্বল করে দেয় আমায়। আমি কিভাবে একই শহরে তাকে অনুভব করে টিকে থাকবো? আমার চোখ থেকে জল গড়ায়, গলা গাল ভিজে যায় আমার। কেবল আমার হৃদয়টা শুকিয়ে জলের জন্য ছটফট করতে থাকে। আমার প্রেম। আমাদের বাড়ির দক্ষিণে শান বাঁধানো ছোট্ট একটা পুকুর আছে। এই জায়গায় আগে ছোট একটা সবজি বাগান ছিল। বাবার একটা পুকুর করার শখ ছিল খুব। সবজি বাগান করা হলো ছাদে, আর এখানে পুকুর। পুকুর হওয়ার পর থেকে সে কখনোই বাড়ির ওয়াশরুমে গোসল করেনি। সকালের পত্রিকাটাও তিনি পুকুর পাড়ে বসে পড়েন। আমার রুমের জানালা থেকে পুকুরটা দেখা যায়, স্পষ্ট না হলেও থলথলে বেরঙা জলটা নজরে আসে। বিকেলে আমি ঘর ছেড়ে বের হই। সিঁড়ি বেয়ে নামতেই দেখি সাবিনা বসার ঘরে টিভি দেখছে। আমি যেয়ে ওর পাশে বসলাম। কাউকে দেখছি না যে, মেহমান চলে গেছে। চাচির বাপের বাড়ির সকলে চলে গেছে। চাচি আর ছোট চাচা যান গেছেন তাদের বাড়ি পর্যন্ত তুলে দিতে। মা রান্নাঘরে, আর কিছু আপাতত জানি না। আমি ছোট্ট করে শ্বাস ফেললাম, বললাম, তোর পড়াশোনা কেমন চলছে? সাবিনা ছোট করে জবাব দিল, খারাপ না। হাত খরচ লাগলে বলিস আমায়। আতিফ ভাইয়ের মাসের শুরুতেই 2000 দেন, তাতেই চলে। তুমি কিভাবে চলো? ভাই বলল তুমি নাকি তার থেকে হাত খরচ নাও না। আমি হাসলাম, বললাম, টিউশন করি একটা, ও দিয়ে চলে যায়। সাবিনা বিজ্ঞদের মতো মাথা ঝাঁকালো, পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল। আমি উঠে পড়লাম, বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ের দিকে পা বাড়ালাম। এখানে আসা হয় না আমার তেমন। বিকেলের সূর্যের রঙের রাঙা আলো পুকুরের জলে পড়ায় জল কেমন চিকচিক করছে। কি সুন্দর দৃশ্য! আমার চোখ থমকালো, থেমে গেল পা চোরা। প্রকৃতির এই সুন্দর দৃশ্যকে পূর্ণতা দিতেই বোধহয় পুকুরের সিঁড়িতে 3/4 প্যান্ট আর লালচে গেঞ্জি পরিহিত ঝাঁকড়া চুলওয়ালা পুরুষের আবির্ভাব। কিন্তু সে কিভাবে এখানে? প্রশ্নে জর্জরিত হৃদয়ে উত্তর না খুঁজে সেই দিকেই ছুটে গেল। তার পেছনে গিয়ে দাঁড়াতেই সে বলে উঠল, আবারও দেখা হয়ে গেল মিস অতিথি। না, ভুল বললাম বোধহয়। আজ আমি আপনার অতিথি। বলেই সে হাসলো, সেই গা কাঁপানো হাসি। আমি 2 সিঁড়ি নেমে এসে তার থেকে সামান্য দূরত্ব রেখে বসলাম। বিকেলের লালচে আলোর লালচে কিরণে স্বচ্ছকে সুন্দর লাগছে। শ্যামা পুরুষদের রোদের কিরণে এতটা সুন্দর লাগে আগে জানা ছিল না তো আমার। আমি আমার ভেতরে অস্থিরতা অনুভব করলাম, তবে তা চেপে রাখলাম। পুকুরের জলে চোখ রেখে প্রশ্ন করলাম, আপনি আমাদের আত্মীয়? মনে তো হচ্ছে সেটাই। আপনাকে আগে কখনো দেখিনি। কেন? সুযোগ দেননি, আবার হয়তো আমাদের ভাগ্যে ছিল না তাই। আপনি সোজাভাবে কথা বলতে কবে শিখবেন? সে জবাব দেয় না, উদাস চোখে তাকিয়ে থাকে সামনে। হাসি মুখটা কেমন মলিন হয়ে এসেছে। আমি চোখ ছোট করে তাকাই, কিছু বলতে নিব, তার পূর্বেই সে ভীষণ হতাশ গলায় শুধায়, কেন পালালেন আদ্রিতা? সেদিন অমর না হলে হয়তো আমাদের জীবনটা ভিন্ন হতো, সবকিছু এতটা জটিল হতো না। চমকে তাকাই আমি। এই প্রথম স্বচ্ছর কঠিন কথাটা আমার বুঝতে সময় লাগলো না। মস্তিষ্কের সাথে সাথে শরীরটাও কেমন অবশ হয়ে আসতে চাইলো আমার। স্বচ্ছ শুকনো হাসলো, উঠে যেতে যেতে বলল, সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরে যাবেন। যুবতী মেয়েদের সন্ধ্যায় এভাবে পুকুর পাড়ে থাকাটা ঠিক না। আমি জবাব দেইনি, স্বচ্ছকে আটকাইনি আমি। তার কাছে আর কিছু জানতেও চাইনি। মনে মনে কেবল একটা কথাই জপে গেলাম, পাপ করেছি, ভীষণ বড় পাপ করে ফেলেছি। এর প্রায়শ্চিত্ত করব কি করে আমি? বাড়িতে ঢুকে বসার ঘরে স্বচ্ছকে দেখতে পেলাম না। মন কেমন করে ওঠে, চলে গেল বুঝি? সাবিনা তখন টিভি দেখছে। আমি ওকে বললাম, স্বচ্ছকে দেখেছিস? ও কেমন করে তাকালো, চোখ উল্টে বলল, কে সেটা? আমি বিরক্ত হলাম। এই মেয়েটা টিভির সামনে বসলে না দিন দুনিয়ার হিসাব সব ভুলে যায়। ওর সামনে থেকে গোটা বাড়িটা চুরি করে নিয়ে গেলেও না সে টের পাবে না। সেখানে একটা মানুষকে টের পাওয়া তো দুষ্কর ব্যাপার স্যাপার। আমি কথা পাল্টে বললাম, বাড়িতে আর কারা এসেছে? চাচা যান তার কোনো বন্ধুদের দাওয়াত দিয়েছেন নাকি? পারিবারিকভাবে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল নাকি তাদের মধ্যে? আমার আর বুঝতে বাকি রইল না কিছুটি। অসহায় লাগলো নিজেকে। স্বচ্ছদের বাড়িতে স্বচ্ছর মায়ের আমার আচরণের কারণটাও বোধগম্য হলো। এমন একটা কাজ করার পর আমাকে আর অপছন্দ হওয়াটাই তো স্বাভাবিক তার। আর স্বচ্ছ, সেও কি আমায় খুব বেশি অপছন্দ করে? আমার চোখ জ্বলতে শুরু করলো, কান্না পাচ্ছে খুব। সেদিনের হুট করে নেওয়া সিদ্ধান্তের জন্য আজ কতটা ভুগতে হচ্ছে। স্বচ্ছর সাথে আমার পুনরায় দেখা হলো সন্ধ্যায়। পুরোটা বিকেল সে কোথায় ছিল জানা নেই আমার। বসার ঘরে সকলকে সন্ধ্যার নাস্তার জন্য ডাকা হয়েছে। কোনো সময় আমি সবার আগে চলে এলেও
আজ এলাম সবার শেষে। স্বচ্ছ আর তার মায়ের সামনাসামনি হতে অস্বস্তি থেকে ভয় হচ্ছে খুব। অনুভব করলাম আর আমার হাত পা কাঁপছে, চোখের পাতাও তীর তীর করে কাঁপছে। আমি ভয় পাচ্ছি, স্বচ্ছকে পুরোপুরি ভাবে হারিয়ে ফেলার ভয়, নিজের ছোট্ট বোকামোর নিষ্ঠুর পরিণতির ভয়। আমি এসে বসার ঘরের দরজার সামনে চুপটি করে দাঁড়ালাম। আশ্চর্যজনক ভাবে আমি আমার পরিবারের লোকদের চোখের দিকে তাকাতেও ভয় পাচ্ছি। অপরাধ বোধ হচ্ছে খুব। বাবাকে হেনস্থ হতে হয়েছে ভাবতেই বুকটা ভারী হয়ে আসছে আমার। এতটা নিষ্ঠুর কিভাবে হলাম আমি? স্বচ্ছর সাথে আমার বিয়েটা ঠিক হয় হঠাৎ করেই, কোনো প্রকার দেখাশোনা ছাড়া। স্বচ্ছর বাবার সাথে আমার বাবার বেশ পুরনো দিনের সম্পর্ক, কোনো এক কালে কাঁধে কাঁধ মিলিয়ে চললেও দুজনের মাঝে দেখা সাক্ষাৎ নেই বহু বছর। কিছুদিন পূর্বেই মাছের বাজারে হঠাৎ তাদের দেখা। স্বচ্ছর ফুপুর বাড়ি কাছেই, পাশেই। বোনের বাড়িতে বেড়াতে এসেছেন, তাই বাজার থেকে বড় মাছ কিনতে গিয়েছিলেন ভদ্রলোক। মাছ বিক্রেতা ছেলেটার বয়স 24-এর কাছাকাছি। বাজারের সব থেকে তাজা মাছগুলো পাওয়া যায় তার কাছে। বাবা সব সময় তার থেকেই মাছ নেয়, কাজেই ওর কাছে থাকা সব থেকে বড় মাছটা বাবার জন্য আলাদা করে রেখে দেওয়া হয়। আজ বেশ বড় একটা রুই এনেছেন। ভদ্রলোক অত বড় মাছখানা দেখে দাম জানতে চাইলেই মাছ বিক্রেতা ছেলেটা জানান। ভদ্রলোক ফের বলেন, তোমার বড় সাহেব কি মাছটা কিনেছেন? না কিনলে আমায় দাও, বোনের বাড়িতে যাচ্ছি, একটু বড়সড় মাছ নিতে পারলে ভালো হয়। ভদ্রলোক অপমান বোধ করেন। ঘুরে চলে যেতে নিলে বাবার সাথে দেখা। আলাপ বিনিময়ের এক পর্যায়ে মাছের ব্যাপার উঠলে বাবা তাকে মাছটা দিয়ে দেন। পরপর 2 দিন বাবার সাথে ভদ্রলোকের বাজারে দেখা হয়। চায়ের দোকানে বসে ঘন্টাখানেক আড্ডা হয়। আমাদের বাসায় দাওয়াত করলে ভদ্রলোক জানান অন্য কখনো আসবেন তিনি। তার অফিসের কাজে আজই ফিরতে হবে তাকে। বাবা কিছুটা দুঃখ পায়, এতদিনের পুরনো বন্ধুকে পেয়েও একবেলা খাওয়াতে পারলো না, ব্যাপারটা দুঃখজনক। বাড়িতে খাওয়াতে না পারলেও বাবার জোরাজোরিতে বাজারের একটা হোটেলে সকালের নাস্তা করলো দুজন। কথায় কথায় পরিবারের কথাও উঠলো। স্বচ্ছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করানো প্রয়োজন। বাবাও তখন চট করে আমার কথা বলে ফেললেন। মোটামুটি দুজনে নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলেন, কেবল পরিবারের সদস্যদের সিদ্ধান্তের অপেক্ষা ছিল। বড় চাচা মারা যাওয়ার পর থেকে যেহেতু বাবাই আমাদের বংশের মাথা, সেহেতু তিনি কারো পরামর্শ নেওয়ার থেকে নিজের মতামত জানানোটাকেই বেশি প্রাধান্য দিলেন। বাড়ির পরিবেশ তখন থমথমে। আমি কোনো কথা ছাড়াই নিজের রুমে ফিরে গেলাম। বিয়ে নিয়ে একটু শব্দ পর্যন্ত করলাম না। হিসাব নিকেশ করে 3 দিন পর মামার সাহায্যে বাড়ি ছাড়লাম আমি। কিন্তু সেদিন স্বচ্ছ রাজশাহী থেকে এসেছিল আমার সাথে দেখা করতে। গুরুজনদের মতামতে সে বিশ্বাসী নন। সে নিজ থেকে বিয়ের বিষয়ে আমার সাথে সামনাসামনি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল। এই কথা আমার বাবা ছাড়া অন্য কেউ জানতো না। কিন্তু স্বচ্ছর কষ্ট করে আমাদের বাড়ি পর্যন্ত আসতে হলো না, স্টেশনেই আমার সাথে দেখা হয়ে গেল। ততক্ষণে বাড়িতেও জানাজানি হয়ে গেল আমার পালানোর কথা। স্টেশনে এক দেখাতে স্বচ্ছ আমাকে চিনে ফেলার কারণ একটাই, তাকে আমার ছবি দেখানো হয়েছিল। 1খানা নয়, 5খানা। বর্তমানে স্বচ্ছ বাবাকে এই প্রথম দেখলাম আমি। চেহারার গড়ন পুরোটাই স্বচ্ছ তার বাবার থেকে পেয়েছেন। স্বচ্ছর একটা বোন আছে, নাম স্নিগ্ধা। বয়সের দিক থেকে হিসেব করলে আমার ছোট হবে সে। ওদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন দেখা হয়নি আমাদের। মেয়েটা মিষ্টি, চেহারার ধরন অনেকটা স্বচ্ছর মায়ের মতো, গায়ের রংটাও তার মতোই। মেয়েটা 2-1 পলক আমায় দেখে চোখ ফিরিয়ে নিল। অস্বস্তি হলো আমার। পছন্দ হয়নি নাকি? বলেছিলাম কিছু ভুল বুঝাবুঝি হয়ে গেল মাঝখানে, এখন সেটা নিজেদের মধ্যে গুছিয়ে নেওয়া ভালো। কি বলিস ইমতিয়াজ? বাবার কথায় স্বচ্ছর বাবা তেমন একটা প্রতিক্রিয়া করলেন না, তবে স্বচ্ছর মা গমগমে কণ্ঠে বলে উঠলেন, যা ঘটে গেছে তা থাক না ভাইজান, পুরনো জিনিস ঘেটে দেখার কিছু নেই। তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সে কোনো বোঝাপড়ায় আসতে চাইছেন না। হয়তো তিনি স্বচ্ছর সাথে আমাকে জড়াতে চাইছেন না কোনোভাবে। আমার জ্বলে ওঠা আশার আলো পুনরায় মৃদু হয়ে গেল। হয়তো খানিক বাদে ধপ করে নিভে যাবে। মা বলে উঠলেন, তা বললে হয় নাকি বাবা? বাচ্চারা ভুল করবে, স্বাভাবিক। ওদের ভুলটা শুধরে দিয়ে নিজেদের মাঝে দূরত্ব ঘুচিয়ে আনা অবশ্যই জরুরি। মায়ের কথায় সায় দিলেন বাবা। আমি তখনও চুপটি করে দাঁড়িয়ে আর চোখে স্বচ্ছকে দেখলাম। সে বরাবরের মতোই শান্ত। মানুষটা নিজেকে এতটা শান্ত কি করে রাখে? কোনো পরিস্থিতিতেই যেন তাকে টলাতে পারে না। আমি চোখ ফিরিয়ে নিলাম। বড়দের মাঝে অনেক কথা হওয়ার পর আমার পালাইলো। স্বচ্ছ মা সবার সাথে অনেকটা স্বাভাবিকভাবে কথা বললেও আমার সাথে সেইভাবে কথা বললেন না। মুখের ভারী ভাব ধরে রেখে কথা বললেন, তোমার বিয়েতে মত নেই এটা বাড়িতে বললে না কেন?
আমি ঠিকভাবে কিভাবে জবাবটা দিব খুঁজে পেলাম না। আসলেই তো কেন বাসায় জানালাম না? বাসায় জানানোর কথা তখন আমার মাথায় আসেইনি। রাগের বশীভূত হয়ে জ্ঞান হারিয়েছিলাম আমি। মাথায় যেটা এসেছে সেটাই করেছি। সাথে আমার অকেজো মামা তো আছেই। এই মুহূর্তে মনে হচ্ছে এত কিছু ঘটার কারণ কেবলমাত্র মামার সাপোর্ট ছাড়া এত বড় কাজ আমার পক্ষে করা সম্ভব ছিল না। বাড়িতে ফিরুক কেবল, মাছ কাটা বটি নিয়ে তাড়া করবো তাকে আমি। চুপ কেন? নড়ে চড়ে দাঁড়ালাম আমি। অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকালাম। আমায় সাহায্য করার মতো পরিস্থিতি নেই, তাই সকলেই চুপ করে আছে। বাবার কথার বিপরীতে কথা বলার সাহস ছিল না। হঠাৎ করেই ঝোঁকের বসে বেরিয়ে পড়েছিলাম। একা নাকি কারোর সাথে? আমি ছোট্ট করে বললাম, মামার সাথে। স্বচ্ছর মা তাচ্ছিল্য করে হাসলেন। মামার সাথে নাকি প্রেমিকার সাথে? এই ধরনের কথা বললেই বুঝি সবাই বিশ্বাস করে নেবে। বর্তমানে ছেলে মেয়েরা ভালোই কাহিনী বানাতে পারে। তোমাদের বয়স পার করে এসেছি আমরা। তোমাদের পেটের কথা বুঝে ফেলার মতো ক্ষমতা আছে আমাদের। আমি স্তব্ধ চোখে তাকিয়ে রইলাম। এমন কিছু হতে পারে ভাবনার বাইরে ছিল। দেখলাম বাবা, মা, ভাইয়া তারাও অনেকটা স্তব্ধ হয়ে গিয়েছে। হয়তো তারাও ভাবেনি এমন কিছু বলবেন উনি। আমার চোখে ততক্ষণে জল চলে এসেছে। শেষে কিনা নিজের চরিত্রেও তকমা লাগিয়ে দিলাম। আপনি ভুল ভাবছেন আপা, মেয়ে তো আপনার বাড়িতেই ছিল। আপনি তো তা বেশ ভালো করেই জানেন। তাছাড়া রাজশাহী পর্যন্ত তো আদ্রিতা স্বচ্ছ বাবার সাথেই ছিল। হয়তো আদ্রিতা স্বচ্ছকে চিন্তা নাই আর কি। বাবার কথায় স্বচ্ছর মা পুনরায় বললেন, আজকাল তো এমন ঘটনা অহরহ ঘটছে ভাইজান। প্রেমিকের জন্য ঘর ছাড়ছে মেয়েরা, প্রেমিক তাকে ফেলে চলে যাচ্ছে, মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে আজকাল এমন ঘটনা। মাফ করবেন ভাইজান, কিন্তু আমি এখানে এমন কিছু ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। আমার বলার মতো কিচ্ছু রইল না। বাবাকেও দেখলাম কেমন নিভে গেছে। হয়তো তিনিও জোর দিয়ে কিছু বলতে পারছে না। এই প্রথম আমি বাবাকে হেরে যেতে দেখলাম। আমি তাকে হারিয়ে দিয়েছি পরিবারের কাছে, আত্মীয়দের কাছে এবং গোটা সমাজের কাছে। আমি সব সময় চাইতাম বাবাকে হারাতে, কিন্তু আজ বাবার এই হেরে যাওয়া আমায় বিধ্বস্ত করে তুলছে, ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আমি এইভাবে কখনো হারাতে চাইনি তাকে, না চেয়েছি নিজেকে এইভাবে বিলীন হতে দিতে। আমি জলে ভরা চোখে স্বচ্ছকে দেখলাম। সে এখনো আগের মতোই বসে আছে। সে কি আমার হয়ে একটা শব্দ বলতে পারতো না? পারতো না আমায় নিয়ে মিথ্যে অপবাদ থেকে রেহাই দিতে? হয়তো পারতো, তবে সেটা তার প্রয়োজন মনে হয়নি। আমি বোকা, মিথ্যে আশার প্রদীপ জ্বালিয়ে বসেছিলাম। আমি এখানে দাঁড়িয়ে থেকে তামাশা দেখার আর প্রয়োজন বোধ করলাম না। ধীর পায়ে উল্টো ঘুরে চলে এলাম আমি। নিজেকে অপবাদ থেকে মুক্তি দিতেও চেষ্টা করলাম না। কি দরকার? অন্যের কাছে নিজেকে খোলাসা করা তো বৃথা। স্বচ্ছরা সেদিন বাদে পরদিন চলে যেতে চাইলে বাবা বাধা দিলেন। ভুল বোঝাবুঝির সূত্র ধরে তারা চলে গেলে বাবার অপমান বোধ বাড়বে ভেবে বাড়ির সকলে তাদের প্রাপ্য খাতির যত্ন করলেন। আমি রুম থেকে বের হওয়া বন্ধ করে দিলাম। কেউ অবশ্য এই নিয়ে কোনো কথা বললও না। কখনো ভাবি, কখনো সাবিনা এসে খাবার দিয়ে যায়। এর মাঝে অভাবনীয় এক ঘটনা ঘটলো। সেদিন বিকেলের কথা। কোনো কাজ না থাকায় অধিকাংশ সময় আমি ঘুমিয়েই কাটাই। ঘুমে কোনো ক্লান্তি নেই আমার। আমি যখন তখন ঘুম থেকে উঠে বারান্দায় বসে বইয়ের পাতা উল্টাচ্ছি। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। আমি বইয়ে নজর রেখেই বললাম, আয়। ভেবেছিলাম সাবিনা এসেছে। এমন সময় সাবিনা ছাড়া অন্য কারো আসার কথা না, কিন্তু কেউ এলো না। পুনরায় ঠক ঠক শব্দ। আমি কপালে ভাঁজ ফেলে উঠলাম। খানিকটা বিরক্ত হয়েছি বই কি, দরজা লক করা নেই, অযথা নক করার কি প্রয়োজন? উঠে গিয়ে দরজা খুলতে খানিক চমকালাম। স্বচ্ছ দাঁড়িয়ে, পাশে স্নিগ্ধা। এরা দু ভাই বোন আমার দরজার সামনে কি করছে? আশ্চর্য। বিকেলের মৃদু আলোয় পুকুরের পানি বেশ শান্ত ও উজ্জ্বল লাগছে। বাঁধানো পাড় জুড়ে লুটিয়ে আছে বাদাম গাছের লালচে সবুজ পাতা। রোজ নিয়ম করে ঝাড় দেওয়ার পরেও তাদের খুঁজে পাওয়া যায় শান্ত পুকুরের জলে এবং তার পাড়ে। গতকাল মায়ের আচরণের জন্য দুঃখিত। স্বচ্ছর কথায় মৃদু হাসলাম। দৃষ্টি স্থির রেখে লঘু গলায় বললাম, এটা বলতেই ডেকেছেন বুঝি? ঠিক তা নয়। তাহলে? স্নিগ্ধা আপনার সাথে পরিচিত হতে চেয়েছিল। তাছাড়া আমি সত্যি মায়ের আচরণের জন্য সরি ফিল করছিলাম। কথা বলে যদি সবটা ক্লিয়ার করা যেত। আমি মাথা ঘুরিয়ে পাশ ফিরলাম। জড়সড়ো হয়ে মেয়েটা স্বচ্ছর পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টি এলোমেলো। মেয়েটা নিশ্চিত কারোর সাথে সহজভাবে মিশতে পারে না। পরিস্থিতি ভিন্ন হলে হয়তো আমি নিজেই ওর হাত টেনে পাশে বসিয়ে গল্প জুড়ে দিতাম।
কিন্তু এখন সেসব কেবল দিবা স্বপ্ন। আমাদের মাঝে বিশাল এক পাহাড় তৈরি হয়েছে, যা পার হওয়া সম্ভব নয়। আমার পরিচয় দেওয়ার নতুন কিছুই নেই। আপনার মা গতকাল যা বলেছেন তা যথেষ্ট আমায় জানতে। আমার এমন কথায় স্বচ্ছ খানিক রাগলো বোধ হয়। তার শীতল চোখগুলো কেমন কঠিন হয়ে উঠলো, গলার স্বরও খানিকটা কঠিন হলো। মায়ের আচরণের জন্য দুঃখিত আদ্রিতা। সবসময় সব কথা আঁকড়ে ধরে বসে থাকলে চলে না, কিছু সময় তা যেতে দিতে হয়। আশা করছি আপনি সেসব ভুলে যাবেন। আমার এত হাসি পেল, আমার এতটা অপমান করার পর বলছে সেসব ভুলে যেতে। এটাই কি সেই স্বচ্ছ যার প্রতিটা কথা আমি নতুন ভাবে আকৃষ্ট হতাম? এটাই কি সে যাকে আমি অন্য 10টা পুরুষের থেকে ভিন্নভাবে আবিষ্কার করেছিলাম? আমার আবিষ্কার করা সেই অতুলনীয় মানব পুরুষটির সাথে এই পুরুষটির কোনো মিল পেলাম না। একই দেহে যেন দুটো সত্তা খুঁজে পেলাম আমি, যার একজন অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী আর অন্যজন মায়ের হাতের ছোট্ট পুতুল। আমি বড় করে শ্বাস ফেলে ঘুরে দাঁড়ালাম, মুচকি হেসে বললাম, আমায় মনে রেখেছেন তার জন্য ধন্যবাদ। গতকালের পর আপনার দেখা পাবো আমি ভাবিনি। এখন যাওয়া যাক, মা নাস্তা রেডি করেছে আপনাদের জন্য। কথা শেষ করে দুপায়ে এগোতেই পেছন থেকে স্বচ্ছ বলে উঠল, পালিয়ে যাচ্ছেন? আমি হাসি মুখে জবাব দিলাম, কোনো অন্যায় করিনি আমি, তাই পালানোর প্রশ্নই আসছে না। আমি আপনায় এড়িয়ে যেতে চাইছি। আমি এইভাবে বলবো তা হয়তো স্বচ্ছ বুঝতে পারিনি, কাজেই কিছুটা হেনস্থ হলো বলে মনে হলো আমার। আর যাই হোক, ছোট বোনের সামনে কোনো মেয়ে এভাবে বললে সম্মানে আঘাত আসবে, এটাই স্বাভাবিক। বসার ঘরে আসতেই দেখলাম স্বচ্ছর বাবা মা দুজনেই সেখানে। আমার পিছু পিছু স্বচ্ছ স্নিগ্ধাকে দেখে স্বচ্ছর মায়ের কপাল কুঁচকে এলো। বাবা আমায় বললেন, কোথায় গিয়েছিলে? আমি স্বাভাবিকভাবেই জবাব দিলাম, পুকুর পাড়ে। বাবা এবার স্বচ্ছর দিকে তাকিয়ে স্বচ্ছকে ইশারা করে বললেন, তোমরা? ওখানেই ছিলাম, আদ্রিতার সাথে কথা বলছিলাম। আমি নির্বিকার দাঁড়িয়ে রইলাম। স্বচ্ছকে দেখেও মনে হলো না সে খুব একটা চিন্তিত। তবে স্বচ্ছর মা চুপ থাকলেন না। তিনি চুপ থাকবেন এমনটাও আমি আশা করিনি অবশ্য। কাল সব ক্লিয়ার হয়ে যাওয়ার পর আর কি কথা তোমাদের? যা হয়েছে তা হয়েছে, ফের এমনটা যেন না হয়। আমি ভেবেছিলাম স্বচ্ছ হয়তো বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলবে, আচ্ছা তুমি যা বলবে, কিন্তু সে আমায় আশ্চর্য করে দিয়ে বলে উঠল, আদ্রিতার সাথে আমি কথা বলতে চাই ক্লিয়ারলি। অনেক কিছু ক্লিয়ার করার আছে। আজ চেয়েছিলাম কিন্তু তিনি আমায় সময় দেননি। কালকের ঘটনার পর তিনি কিছুটা অস্বস্তিতে আছেন, তাই আমি তাকে নিজেকে সামলে নেওয়ার সময় দিচ্ছি। নেক্সট টাইম এই সুযোগটা আমি আর তাকে দিব না। স্বচ্ছ বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে। বসার ঘরের প্রতিটা মানুষের চোখ কপালে। এদিকে আমি তবদা মেরে দাঁড়িয়ে আছি। স্বচ্ছ কথাগুলো কাকে বলল? সে কি আমায় হুমকি দিয়ে গেল, তবে এতগুলো মানুষের সামনে? তবে স্বচ্ছর মায়ের ফ্যাকাশে মুখ দেখে কেমন যেন শান্তি লাগলো আমার। নিশ্চিত ছেলে হাত ফসকে বেরিয়ে গেছে ভেবে আফসোস করছে, করুক। তবে ওনার হাত ফসকে বেরিয়ে যাওয়া এই ছেলেকে আমি বিয়ে করছি না। ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পরিবেশ শীতল। ফ্যান চালিয়ে গলা সমান ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছি। ভাবি দুবার এসে ডেকে গেছেন। এই বাড়ির 1 নাম্বার আসামি বাড়ি ফিরে এসেছেন সকাল সকাল। বসার ঘরে তাকে নিয়ে বিচার বসেছে, আমাকেও সেই বিচারে অংশ নিতে ডাকা হচ্ছে। আমি আপাতত সেই মুডে নেই। আমি উঠলাম আরো ঘন্টা 3 ব্যবধানে। নিচে নেমে দেখি ততক্ষণে সকালে নাস্তা করা শেষ। বাবা বাজারের পথে গিয়েছেন, মা চাচিরা দুপুরে রান্নার তোড়জোড় করছে, ভাবি ভাইয়ার জন্য টিফিন গুছিয়ে দিচ্ছেন। স্বচ্ছরা ফিরে গেছে 2 দিন হলো। ফিরে যেয়ে আমার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেনি স্বচ্ছ। আমিও সেসব নিয়ে খুব একটা ভাবছি না। একদম যে ভুলে বসেছি তা বলে ভুল হবে। আমার প্রথম দেখা সেই নজর কাড়া ব্যক্তিত্ব সম্পন্ন স্বচ্ছকে ভেবে প্রায় উদাস হই আমি। কাউকে এতটা আপন ভেবে ভুলে যাওয়া বুঝি এতটাই সহজ? ভাইয়া নাস্তা করেনি? আর করতে পারলো কই, এ বাড়িতে উঠতে বসতে বৈঠক ডাকা হয়। ঘুম থেকে উঠেই বৈঠকে বসতে হয়েছে। এদিকে অফিস টাইম হয়ে এলো বলে কোনো রকম গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে। আমি অ্যাপলে কামড় বসিয়ে মাথা নাড়ালাম। কথা সত্যি। পরক্ষণে কৌতূহল হলো, বললাম, মামার শাস্তি কি হলো? কি আর হবে, এই মাস থেকে ব্যবসায় ঢুকতে বলেছেন বাবা। এই বাড়িতে থাকতে হলে প্রতি মাসে তাকে কম করে হলেও 40,000 কামাতে হবে। এই সত্য রেখে তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়েছে। বেশ, বাবা কি বললো? কিছুই না, দেখো গিয়ে আবার পালানোর রাস্তা খুঁজছে হয়তো। দেখতে দেখতে কেমন করেই যেন কেটে গেল 4টা মাস। টার্ম ফাইনাল চলছে। এতদিনের গুছিয়ে রাখা পড়া এখন সব কাঁধে চেপে বসেছে।
পড়ার টেবিল, চেয়ার, বেড সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বই। চোখের নিচে মোটা কালো দাগ। শান্তির ঘুম নেই, সেই কবে ভুলে গেছি ঘুম। অগোছালো চুল নিয়ে হল, লাইব্রেরি, বইয়ের দোকানে ছোটাছুটি, ওর কাছ থেকে নোট কালেকশন, সব মিলিয়ে এক ভয়ঙ্কর জীবন পার করছি আমি। এর মাঝে যখন পরীক্ষার হলে প্রশ্ন দেখে চোখ বড় বড় হয়ে যায় আর অবচেতন মন বলে ওঠে, এগুলো আবার কি? সেই অনুভূতি তো বুঝিয়ে বলার মতো না। আমার এই বিভৎস দিনের এক বিভৎস সন্ধ্যায় হঠাৎ এক অপরিচিত নাম্বার থেকে কল এলো। হলে তখন বিদ্যুৎ নেই। চার্জার লাইটের আলোয় জোরপূর্বক বইয়ের পাতা উল্টাচ্ছি। আগামীকাল হিস্ট্রি এক্সাম। সিলেবাস ভীষণ লম্বা, হাতে সময় অল্প। এটা পাশ করে যেতে পারবো কিনা সন্দেহে আছি। এর মাঝে অপরিচিতের কল বিরিয়ানির মাঝে এলাচের মতো লাগলো আমার। আমি যথাসম্ভব এড়িয়ে গেলাম, কিন্তু কতক্ষণ একাধারে বেজেই চলেছে। রুমমেট মেয়েটা ঘুম জড়ানো গলায় বলে উঠলো, আদ্রি, কল ধরার হলে কল ধরো, নয়তো বালতির পানিতে চুবিয়ে রাখো মোবাইল। আমাকে ঘুমাতে দাও। রুমমেটের ঘুম নষ্ট না করতেই কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে আওয়াজ এলো না, যেন কল দাতা চাইছেন আলাপটা আমি শুরু করি। আশ্চর্য, আমি কেন তা করতে যাব? আমার জেদের কাছে হার মেনে নিয়ে কল দাতা নিজে থেকেই বলে উঠলো, কেমন আছেন? হাই হ্যালো ব্যতীত সরাসরি কেমন আছেন প্রশ্ন করা ব্যক্তিটার কণ্ঠস্বর আমি চট করে ধরে ফেললাম। এত দিনে এই মানুষটাকে আমি প্রায় ভুলেই বসেছিলাম। জীবনের এত সমস্যার মধ্যে হৃদয়ে আটকে থাকা ব্যথাটা লঘু হয়ে এসেছিল। তবে আজ কেন আবার তাকে সাড়া দিতে হলো? আমি ভাবনাগুলোকে পাশে রেখে উত্তর করলাম, বেশ ভালো, আপনি? আমার এক মুহূর্তের জন্য মনে হলো লোকটা ব্যর্থ প্রেমিকদের মতো ভাঙা গলায় উত্তর দিবে, যেমনটা রেখেছেন। মনে মনে কড়া কিছু উত্তর সাজিয়ে রাখলাম। হৃদয় ভাঙা প্রেমিকদের মতো আচরণ করলেই তাকে ছাই মাটি দিয়ে ধুয়ে দিব একদম। কিন্তু মানুষটা সর্বদাই আমার চিন্তার থেকে কয়েক শত হাত দূরে দাঁড়িয়ে থাকে। তিনি আমার কথায় স্বল্প হাসলেন বোধ হয়, বেশ ঝরঝরে গলায় শুধালেন, যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটাই বেশি চমৎকার আছি। তার এই চমৎকার থাকার বিষয়টা আমার পছন্দ হলো না। পরীক্ষার পড়া অব্যাহত রেখে আমি নিশ্চয়ই তার চমৎকার থাকার কথা জানতে বসিনি, কিন্তু ভদ্রতা বজায় রাখতে মুচকে হেসে বললাম, বাহ বেশ। তো তো হঠাৎ কি মনে করে কল করলেন? 2 মাস যাবৎ দেশের বাইরে ছিলাম। ব্যস্ততার মাঝে 2-1 মিনিটের জন্য আপনি বিরক্ত করতে চাইনি, তাই আপনার সাথে যোগাযোগ করা হয়নি। আজ ফিরেছি দেশে, এখনো বাসায় পৌঁছাতে পারেনি। আপনার হল থেকে 4 মিনিটের পথ পার হলেই যে লাল সবুজ রঙের বাঁশের রেস্তোরাঁটা, ওখানে বসে আছি। দুপুরের খাবারটা খাওয়া হয়নি, এখন গরম ভাত আর গরুর মাংস খাবো। একা একা খেতে কেমন কেমন লাগছে, একজন সঙ্গী হলে খারাপ হয় না। তাই ভাবলাম আপনায় কল করি, যেহেতু নাগালের ভেতরেই আছেন। তার এমন কথায় কেমন প্রতিউত্তর করব ভেবে পেলাম না। তবে উপলব্ধি করলাম আমার কান ক্রমশ গরম হয়ে উঠছে, যেন যখন তখন রেলের ইঞ্জিন থেকে ধোঁয়া ছড়ার মতো ধোঁয়া ছড়াবে। একটা মানুষ কতটা ইডিয়েট হলে এমন কাজ করে? বিগত 4 মাস যোগাযোগ না করে আজ হঠাৎ করে কিনা গরম ভাত আর মাংস খেতে আহ্বান করছে। সিরিয়াসলি? আমি সবিনয়ে তার আহ্বান ফিরিয়ে দিলাম, কিন্তু তিনি তৎক্ষণাৎ বলে বসলেন, তাহলে পার্সেল নিয়ে আপনার হলের সামনে আসি। আপনি 2টো প্লেট আর 1 বোতল পানি নিয়ে নিচে আসেন। রাস্তার পাশে বসে না হয় একসাথে খাবো। ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। রাস্তায় চলতে থাকা যানবাহন আর হরেক রকমের মানুষ দেখতে দেখতে খাবার উপভোগ করা যাবে। আমি না হয় একটা শীতল পাটিও কিনে নিয়ে আসছি। আমি বাকরুদ্ধ, জবাব দিতে পারলাম না। তবে স্বচ্ছকে যতটুকু চিনি, এমন একটা কাণ্ড ঘটাতে তার পক্ষে অসম্ভব কিছুই না। দেখা গেল সত্যি সত্যি হলের সামনে এসে দারোয়ানকে বলে বসলো, বাবা আদ্রিতাকে ডেকে দেন তো, আমরা আজ রাস্তার পাশে গরম ভাত আর গরুর মাংসের পার্টি করব। আমি ফুস করে নিঃশ্বাস ছাড়লাম, খুলে রাখা বইটা বন্ধ করে ছোট্ট করে জবাব দিলাম, আসছি। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা। আমি আমার পরনের জামা পরিবর্তন না করে চুলগুলো হাত খোপা করে বেরিয়ে পড়লাম। পায়ে সবসময় পরার একজোড়া স্যান্ডেল। এই অবস্থায় যখন রেস্তোরাঁয় পৌঁছলাম তখন আমার চোখ আকাশে। আমি এইভাবে বের হয়েছিলাম স্বচ্ছকে হতাশ করতে, কিন্তু স্বচ্ছকে দেখে আমি নিজেই হতাশ। সাদা রঙের ফর্মাল শার্টের সাথে ট্রাউজার এবং পায়ে একজোড়া স্যান্ডেল, গলায় এখনো টাই ঝুলছে, পাশে বিশাল লাগেজ। আমি থতমত খেয়ে তাকিয়ে আছি তার দিকে। আমায় দেখতে পেয়ে সে ঝলমলে হাসলো, বলল, মাত্রই চেঞ্জ করেছি। গেঞ্জিগুলো লাগেজের অনেক ভেতরে রাখা, তাই শার্টটা চেঞ্জ করতে পারিনি। আমি না চাইতেও ফিক করে হেসে ফেললাম। চেয়ার টেনে বসতেই তিনি বললেন, অনেক দেরি করে ফেলেন আদ্রিতা,
ক্ষুধায় আমি সবকিছু অন্ধকার দেখছি। খাবার শেষ করে না হয় কথা বলবো, এখন খাবারে মনোযোগ দিন। আমি এই প্রথম অসময়ে ভাত খেলাম পেট ভরে। রেস্তোরাঁ থেকে বের হয়ে পায়ে হেঁটেই কাছের এক খোলামেলা পার্কে পৌঁছালাম। পার্কের চারপাশ ঘুরে ভিন্ন রকমের ভাজার দোকান, মানুষের ভিড়ও কম নয়, তাতে কিছুটা ফাঁকা জায়গা দেখে বসলাম আমরা। এখানে আসার পর স্বচ্ছ প্রথম যে কথাটা বললো তা হলো, চটপটের ঘ্রাণ পাচ্ছেন অদ্রিতা? আমার খুব ক্ষুধা পেয়ে যাচ্ছে। আমি নীরবে তার কথা এড়িয়ে গেলাম। লোকটা বড্ড চতুর, কথা বলার প্রসঙ্গ খুঁজতে এলোমেলো কথা বলছে। তার এই এলোমেলো কথার ফাঁদে তো পা বাড়াবো না আমি। আদ্রিতা, শুনছি। এখনো রেগে আছেন? আমি উত্তর করলাম না। স্বচ্ছ খানিক হাসলো। আমি প্রথম যেদিন আপনায় দেখলাম মনে হয়েছিল ফুলের ভেতর থেকে বেরিয়ে আসা এক স্বচ্ছ মানবী। আপনার এই রূপ না দেখলে হয়তো কখনো জানতেই পারতাম না সেই মানবীটা রাগ দিয়েও জানে। লেইং যোগ করছেন আপনি স্বচ্ছ? সত্যি বলছি। বেশ, তবে এখন উঠছি, কাল এক্সাম আছে আমার। আমি উঠে দাঁড়ালাম। পা বাড়াতে নিলেই স্বচ্ছ বলে ওঠে, সেদিনের জন্য আমি খুবই দুঃখিত অদ্রিতা। মা কিছুটা মানসিকভাবে অসুস্থ। আসলে বড় ভাইয়া যেদিন বাড়ি ছেড়ে চলে গেল, ঠিক সেদিন থেকে মা কেমন যেন বদলে গেল। আমায় সবসময় নিজের নজরে নজরে রাখতে শুরু করলো। আমার বাইরে পড়তে যাওয়াও হলো না। ঘরে ফিরতে সামান্য দেরি হলে ভাঙচুর শুরু করতো, পাগলের মতো আচরণ করতো। হয়তো ভাইয়ার মতো আমাকেও হারিয়ে ফেলার ভয় ঢুকে গেছে তার মনে। আমি যদি সেদিন আপনার হয়ে কথা বলতাম, মা মানসিকভাবে ভেঙে পড়তো। আমার আপনার উপর ভরসা ছিল অদ্রিতা। ভেবেছিলাম আপনায় বুঝিয়ে বললে বুঝবেন। আপনিও বুঝলেন না আমায়। আমায় নিজেকে একবার ক্লিয়ার করার সুযোগ অবধি দিলেন না। আপনার এত কঠিন রূপে দেখতে চাইনি আমি অদ্রিতা। অবাক হলাম আমি। স্বচ্ছ বড় ভাই আছে এই কথা আমি জানতাম না। আর কোথায় বা চলে গেছে? প্রশ্ন সরিয়ে রেখে আমি বললাম, আন্টি কেমন আছে এখন? মায়ের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো, কিন্তু মাঝে মাঝে এখনো পাগলামি করে। এই তো আমি বাইরে যাওয়ার আগেই কত পাগলামি করলো, কিন্তু পরে আবার স্বাভাবিক। নিজেই আমার লাগেজ গুছিয়ে দিল। আর ভাইয়া, সে কোথায়? ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেছেন প্রায় 7 বছর। ভাইয়া লন্ডনে পড়াশোনা করত। ওখানে এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করে। দেশে এসেছিল হঠাৎ করে বউয়ের সাথে নিয়ে। বাবা মেনে নেননি। সেদিনই সম্পর্ক ছিন্ন করে যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায়। আর কখনোই যোগাযোগ করেনি আমাদের সাথে। আমি অবশ্য কয়েকবার চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। স্বচ্ছর কণ্ঠে অসহায়ত্ব। আমি স্পষ্ট তার চোখে জল দেখতে পাচ্ছি। মানুষটা না বলে হয়তো লুকোনো এই ব্যথার কথা কখনো জানতেই পারতাম না, কখনোই বুঝতে পারতাম না একগাল হাসির পেছনে ভয়ঙ্কর অতীত লুকিয়ে থাকে। আমার কষ্ট হলো আন্টির জন্য। মা হয়ে কতটা ব্যথাই না সে সহ্য করেছে, এখনো হয়তো করছে। কখনো দেখা হলে মাফ চেয়ে নিব তার কাছে। আদ্রিতা, শুনছি। আপনি আরেকবার মায়ের সাথে দেখা করবেন প্লিজ। আমি মায়ের অমতে যে আপনাকে চাই না, আপনাকে ছাড়া অন্য কাউকেও চাই না, আর না চাই অন্য কাউকে আপনাই দিতে। বুঝতে পারছেন আদ্রিতা, আমি ঠিক এই কথাটাই বলতে চেয়েছি আপনাকে। মনে হলো স্বচ্ছর গলা কাঁপছে। সেও কি ভয় পাচ্ছে? কিসের ভয়? আমাকে হারানোর? আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে স্বচ্ছর জলে ঘেরা গভীর দুটো চোখ দুটোর দিকে তাকালাম, কিন্তু তার এই সমুদ্র সমান গভীর চোখ দুটোর ভাষা আজও বুঝে উঠতে পারলাম না। এই মানুষটার চোখের ভাষা এত কঠিন কেন? আমি চোখ ফিরিয়ে আকাশ পানে চাইলাম। আকাশে চাঁদ নেই, তবে কিছু সংখ্যক নিভু তারা দেখা যাচ্ছে। আমি স্বচ্ছর পানে না তাকিয়ে বললাম, কখনো প্রেমিকের হাত ধরেছেন স্বচ্ছ? আপনি চাইলে আমার হাত ধরতে পারেন, আমি কিছু মনে করব না।